ধাক্কাধাক্কি করে একটা সিরিয়াল পেলাম। টিকিট ৩০০ টাকা। সেজন্য মানুষ অনেক। শুনেছিলাম এই ডাক্তার বলে অনেক ভালো, আবার উনি বলে সপ্তাহে একদিন আসে এখানে, তাই সময় করে চলে আসলাম। অনেকক্ষণ পর আমার সিরিয়াল আসলো। আমি ডক্টরের চেম্বারে ঢুকলাম। ঢুকে দেখি মধ্যবয়সী এক মেয়ে, বয়স 25 থেকে 26 হবে, আর আমি 23। আমার থেকে 2-3 বছরের বড়। বিয়ের কথা বলতে পারি না, হলেও হতে পারে। ডক্টর একটা বেগুনি রঙের বোরখা পরেছে, আর সাথে গোলাপি রঙের স্কার্ট। মেকআপ নেই। ডক্টর অসম্ভব সুন্দরী। আর একটা জিনিস তার সৌন্দর্যকে বৃদ্ধি করছে, সেটা হলো তার চোখের চশমা। বোরকার উপরে সাদা এপ্রন। আমি ঢুকে সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বলেন, বসেন, বলেন কি সমস্যা? আমার মাথা ব্যথা করে। কেমন মাথা ব্যথা? মাথা কি প্রচন্ড ব্যথা করে? বমি আসে? না, শরীরের তাপমাত্রা ঠিক থাকে, কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করে। তাপমাত্রা ঠিক আপনি কি করে বুঝলেন? আমি ওই সামনে মেশে থাকি, সাথে আমার ফ্রেন্ড থাকে। মাথা ব্যথা উঠলে তার হাত থেকে চেক করাই তাপমাত্রা ঠিক আছে কিনা। তার মানে আপনি আনম্যারিড? হুম। কি থেকে আপনার মাথা ব্যথা উঠে? সে অনেক লম্বা কাহিনী। আই থিঙ্ক আপনার সে টাইম নেই। ওকে, আপনার মাথা ব্যথা কি আপনার সপ্তাহে 7 দিন ওঠে? না, 3 দিন ওঠে। এই 3 দিন আমার শরীরের উপর দিয়ে প্রচুর ঝড় বয়ে যায়। কাজের প্রচন্ড চাপ থাকে। আসরের পর থেকে মাথা ব্যথা শুরু হয়। মাঝে মাঝে ব্যথার কারণে চোখে কিছু দেখি না। প্লিজ ডক্টর, একটা সলিউশন দেন, না হলে কবে জানি মাথায় বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলি। ওকে। ডক্টর একটা প্রেসক্রিপশনে কতগুলো ওষুধ লিখে দিল। লিখে নিজের মোবাইল দিয়ে ছবি তুলল। তারপর আমাকে বলল, এই ওষুধগুলো খাবেন। থ্যাঙ্কস ডক্টর। আপনার নামটা বললেন না? ঈশান মাহমুদ, অনার্স 3rd ইয়ার। ডক্টর আমাকে তার কার্ড দিয়ে বলল, যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে কল দিবেন। নাম্বার কার্ডে আছে। আমি কার্ড দেখলাম। ডক্টরের নাম আনিকা। আমার জন্য এই সুবিধা কেন? আমি আপনার ডক্টর আর আপনি আমার পেশেন্ট। ওহ, বাই। বাইরে একটা ফার্মেসি থেকে ওষুধ নিলাম। রুমে আসলাম, এসেই শুয়ে পড়লাম। একটু পর একটা কোচিং আছে, সেখানে আমি পড়াই। আমি ঈশান মাহমুদ, বাড়ি নরসিংদী, মেসে থাকি ঢাকায়। পরিবারের বড় ছেলে, সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমার ছোট 2 বোন। 2 বোনের নাম সামিয়া, সুবর্ণা। তাদের বিয়ের বয়স চলে আসতেছে, তাদের বিয়ে দিতে হবে। সেহেতু বড় ছেলে, তাই দায়িত্বও বেশি। বাবা ছোট একটা জুতোর দোকান চালায়। আমার ফ্যামিলিতে 7 জন। আমার দাদা দাদি দুজনেই অচল। সুবিধা একটা, বাড়িটা আমাদের নিজের। একটা জুতোর দোকান থেকে 7 জনের খরচ, আবার বোনেদের তাদের লেখাপড়ার খরচ। তাই আমি উপার্জনের পথ দেখছি, সেটা হলো আমার মেধা দিয়ে। 2টা কোচিং করাই, আবার 2টা প্রাইভেট পড়াই, আবার ভার্সিটি থেকে ক্লাস করি। কোচিং সপ্তাহে 3 দিন। এই 3 দিনে আমার উপর দিয়ে যে কি পরিমাণ ঝড় বয়ে যায়। রাতেই শুরু হয় মাথা ব্যথা। কোথায় এক বাপের ছেলে সুখে থাকবো, সেখানে আমার উপরই সব দায়িত্ব। 2টা কোচিং, আবার নিজের ক্লাস, তারপর প্রাইভেট। এই 3 দিন আমার মাথা ব্যথা করে। আস্তে আস্তে ব্যথা শুধু বাড়তেই থাকে। তাই ডক্টরের শরণাপন্ন হলাম। একটু পর কোচিং গেলাম। কোচিং করিয়ে আসতে রাত হলো। সেদিন আর মাথা ব্যথা ওঠে নাই। খাওয়া দাওয়া করে ওষুধ নিলাম হাতে খাবো বলে। এমন সময় মনে পড়ল, আনিকা ডক্টর কেন আমার প্রেসক্রিপশনে ছবি তুললো? সবার প্রেসক্রিপশনে কিভাবে ছবি তোলে কে জানে। আমি ওষুধ খেয়ে দিলাম এখন। পরের দিন কাজের এত চাপ নাই, তাই এভাবে 1 সপ্তাহ চলে গেল। 2 দিন ওষুধ খেয়ে আর খাই নাই, সেহেতু আর মাথা ব্যথা ওঠে না। ওষুধ খাওয়া হয় না। আমার শনিবারে কাজের চাপ বেশি। শনিবারে আবার মাথা ব্যথা উঠেছে। এমন মাথা ব্যথা করছে বলার বাহিরে। তাড়াতাড়ি ওষুধ খেলাম, খেয়ে শুয়ে রইলাম। না, মাথা ব্যথা তো কমছে না। পাশে থাকা ফাইমকে বললাম, দোস্ত দেখ তো আমার শরীর গরম কিনা। তোর আবার মাথা ব্যথা উঠেছে? তুই না ডাক্তার দেখাইলি? চেক কর। ফাইম আমার হাত ধরে বলল, তোর শরীর একদম ঠান্ডা। ওকে। ওষুধ খাইছি, দেখি কাজ হয় কিনা। নিজে নিজে মাথা হাতাইয়া আরো 1 ঘন্টা পার করলাম। দোস্ত, মাথায় পানি দিব? আমার তো শরীর গরম না, পানি দিলে কি লাভ হবে? আচ্ছা, তাহলে ঘুমানোর চেষ্টা কর। আমার মাথা ব্যথা আর সহ্য হচ্ছে না। আমি ডক্টরের কার্ড বের করলাম, ফোন দিলাম। কতক্ষণ রিং হলো। একটু পর বলে ব্যস্ত আছে। আমি আরো 2বার কল দিলাম, ব্যস্ত আছে। আর একবার কল দিলাম, ওয়েটিং আছে। মিজাজটাই খারাপ হয়ে গেল। ব্যথার কারণে ঘুম আসতেছে না। আমি আরো 20 মিনিট পরে ফোন দিলাম, এবার ধরছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? ঈশান মাহমুদ, আপনার পেশেন্ট।
কোন ঈশান মাহমুদ? আমি চিনতে পারলাম না। আরে আপনাকে যে বলেছিলাম আমি মেসে থাকি। সরি, চিনতে পারলাম না। আপনার সমস্যাটা বলেন। ডক্টর, আপনি আমার প্রেসক্রিপশন লিখে মোবাইল দিয়ে ছবি তুলছেন। ও, মনে পড়েছে। ঈশান মাহমুদ, প্রচন্ড মাথা ব্যথা। হ্যাঁ, এখন প্রচন্ড মাথা ব্যথা করতেছে। ওষুধ খেয়েছি, কমার কোনো নামই নাই। এক কাজ করেন, আগামীকাল আমার চেম্বারে চলে আসেন। আগামীকাল আসবো না, এখন একটা ব্যবস্থা করেন। আমি একটা বড়ির নাম বলছি, এই বড়িটা এনে খান। ওকে। বাই। ফাইমকে দিয়ে পাঠালাম বড়ি আনতে। বড়ি আনলে খাইলাম, খেয়ে বিছানায় শুইলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারলাম না। সকালে ফাইমের ডাকে আমার ঘুম ভাঙলো। আমি তাকিয়ে দেখি ফাইম রেডি হচ্ছে কলেজে যেতে। আমি বললাম, এত সকাল সকাল কই যাস? তুই ঘড়ির দিকে তাকা। আমি তাকিয়ে দেখি 10টা ছুঁই ছুঁই। এতক্ষণ ঘুমাইলাম আজকে? হুম, আমি তো তোর ডাকের আশায় ঘুমাই, তুই তো সকালে আমাকে ডাক দেস। আমি চিন্তা করতে লাগলাম, তাহলে কি গতকাল রাতে ডক্টর আমাকে ঘুমের বড়ি বলেছে খাওয়ার জন্য? যাই হোক, মাথাটা এখন অনেকটা হালকা লাগছে। থ্যাঙ্কস ডক্টর। আর একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, ডক্টর আমার প্রেসক্রিপশনে ছবি তুললো কেন? ছবি তোলার কথা শুনে সাথে সাথেই আমাকে চিনে ফেলে, এমনকি আমার রোগও বলে দিল। বুঝলাম একজন দায়িত্ববান ডক্টর। আমিও কলেজে যাব, একটু দাঁড়া। একটু পর রেডি হয়ে কলেজে গেলাম। এক ক্লাস করে আমি আর ফাইম ক্যাম্পাসে গাছের তলায় বসে আড্ডা দিচ্ছি। দুজনে বসে বসে কথা বলতেছি। এমন সময় মোবাইলে কল আসলো। দেখি বাড়ি থেকে মা। কেমন আছো বাবা? ভালো মা, তুমি কেমন আছো? আব্বার শরীরটা এখন কেমন আছে? ভালো। শুনো না, সামিয়াকে দেখতে আসছিল, তাদের পছন্দ হয়েছে। ছেলে কি করে? ছেলে ব্যবসা করে। তোমাদের ভালো লেগেছে? যৌতুক চায় 5 লাখ। কি, এত টাকা যৌতুক? তারা কি সরাসরি বলেছে? না, তারা এমন ভাবে বলছে যেটাকে যৌতুকই বলে। এখন তোমরা কি চিন্তা করছো? আমরা তো তোর দিকে তাকিয়ে আছি। তুমি রাতের দিকে কল দিও। আচ্ছা। আমি কল কেটে দিয়ে ফাইমের কাছে এসে বললাম। আমাকে চিন্তা দেখে ফাইম বলল, কিরে দোস্ত, তোকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? সামিয়ার সম্বন্ধ আসছে, যৌতুক চাই 5 লাখ। কস কি? হুম থাক দোস্ত, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। হুম বাসায় যাবি? আমার একটা প্রাইভেট আছে। না, আমি একটু লাইব্রেরিতে যাব। ওকে, আমি যাই। আমি উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবছি, কি যে করি। 5 লাখ টাকা যৌতুক। সন্ধ্যাবেলা মার কাছে কি বলবো? আমার কাছে তো এত টাকা নেই। 3 বছর আগে ঢাকায় আসছিলাম। এই 3 বছরে অনেক খেটে খুঁটে 4 থেকে 5 লাখ টাকা জমিয়েছি। কি যে করি। বাসায় আসলাম, এসে রেডি হয়ে গেলাম প্রাইভেটে। নিয়ত প্রাইভেট শেষ করে যাব ডক্টরের চেম্বারে। প্রাইভেট শেষ করে গেলাম ডক্টরের চেম্বারে। গিয়ে দেখি এমন ভিড়, সিরিয়াল নিতে গেলাম। আমি গিয়ে পিএসকে বললাম সিরিয়াল দিতে। পিএস বলল, সিরিয়াল শেষ। সিরিয়াল শেষ মানে? আর 20 জন রোগী আছে, তাদেরকে দেখে ম্যাডাম চলে যাবে তাহলে আমি আগামীকাল। আগামীকাল মানে? আরে ভাই, একটা সিরিয়াল দেন, ম্যাডাম আমাকে চেনে। কিন্তু আমি তো চিনি না দূর ভাই, আপনার ভিতরে কোনো মানবতা বলতে কিছুই নেই। ভাই। দিলে পরের দিন আমার চাকরি শেষ। আপনার চাকরি শেষ হবে কেন? আমি একদিন এরকম দয়ামায়া করে একজনের ম্যাডামের কথার বাইরে সিরিয়াল দিয়েছিলাম। তারপর? তারপর আর কি, ম্যাডাম প্রচণ্ড রেগে যায় আর আমার চাকরি নট করে দেয়। পরে অনেক মিনতি করে চাকরি আবার ঠিক করি। শুনেন, ম্যাডাম প্রচণ্ড জেদি, কোনো ভুল হলেই রেগে যায়। তাই আমাদের সাবধানে থাকতে হয়। সেজন্য ভাই, আমি এত বড় রিস্ক নিতে পারবো না। ইটস ওকে, আগে বুঝিয়ে বলবেন না? এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আর ভাবতে লাগলাম কি করা যায়। আগামীকাল আবার আসবো? আগামীকাল আসা সম্ভব নয়, কারণ আগামীকাল আমার কোচিং আছে। যা করার আজকেই করতে হবে। ফোন দিব না, যদি রেগে যায়। এখন একটা উপায়, সেটা হলো অপেক্ষা করা। চেম্বার থেকে বের হওয়ার সময় ধরতে হবে। কেন জানি মনে হচ্ছে ডক্টর আমাকে একটু বেশি কেয়ার করে। কেয়ারের পিছনে কি অন্য কোনো কারণ আছে? থাকলে ভালো, কারণ ডক্টরকে প্রথম দেখাতেই আমি ক্রাশ খেয়েছি। এক জায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম। 1-2 জন, এভাবে 10 থেকে 12 জন চলে গেছে। আমার অসহ্য লাগতেছে। মনে হচ্ছে আরো 2 ঘন্টা লাগবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। আসলে সময় হয়ে আসছে। ভাবলাম চলে যাব। না না, কোনোভাবেই হার মানবো না আমি। অপেক্ষা করতে লাগলাম। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা। এদিকে ঘুম পাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করলাম। যদি সিরিয়াল পেতাম তাহলে এই 20 জনের পরেই আমাকে ঢুকতে হতো। সুতরাং অপেক্ষা আমাকে করতেই হবে। অবশেষে এই 20 জন শেষ হলো। ভাবছি এখন ঢুকবো নাকি বের হলে ধরবো।
না, বের হলেই ধরবো। ঠিক 20 মিনিট পর ডক্টর বের হলো। আমি সামনে গিয়ে বললাম, ম্যাডাম, আমি ঈশান মাহমুদ। এখন আর রুগী দেখা হবে না, আগামীকাল। আপনি আমাকে আগামীকাল বলেছেন চেম্বারে আসতে। লিসেন, সরি শোনেন, আমি এখন আর কোনো রুগী দেখবো না, ক্লিয়ার? এই বলে ডক্টর চলে যাচ্ছে। আমি তো অবাক। এই ব্যবহার ডক্টরের কাছ থেকে আমি আশা করিনি। তার আবার মার্কা পিএস কানে কানে এসে কি বলল। বলেছিলাম না আগামীকাল আসতে, শুধু 4 ঘন্টা অপেক্ষা করলেন। আমার শরীরটা জ্বলে উঠল। ঠিক তো, শুধু শুধু 4 ঘন্টা অপেক্ষা করলাম। ভাবছিলাম ম্যাডাম একটা ভালো মানুষ, কিন্তু এখন দেখছি সেও একজন মানবতাহীন মানুষ। আর ভুলেও এই ডক্টরের নাম মুখে আনবো না। যত সব ফালতু ডাক্তার, টাকার জন্য তারা সব করতে পারে। এখন যে চেম্বারে ঢুকলে যে টাকা লাগবে না, অপেক্ষার কথা বাদই দিলাম। দেশে এমন ডক্টর একটা। এইসব ভাবতে ভাবতে হসপিটাল থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। আসলে ফাইম বলল, দোস্ত কোথায় ছিলি এতক্ষণ? আর বলিস না, যত সব ফালতু ডাক্তার। মানবতা বলতে কিছুই নেই। কেন যে এইসব ফালতু ডাক্তার দেশে জন্মায়? কি হয়েছে সেটা বল। আমি ফাইমকে ডক্টরের কাছে যাওয়া অপেক্ষা করা শেষে ডক্টরের হৃদয় বিদয় কথাগুলো বললাম। এইসব শুনে ফাইম কতক্ষণ ডক্টরকে বকলো। আমি আর জীবনেই ডক্টরের নাম মুখে আনবো না। ঠিক আছে, দেশে কি ডাক্তার একটা নাকি? আমি আর ফাইম কতক্ষণ বকে শরীরের জিদ মিটাইলাম। আসলে আমি একটা বোকা। বোকা না হলে 4 ঘন্টা বসে রইলাম। একটু পর বাবার কাছে ফোন দিলাম। কেমন আছেন আব্বা? ভালো, তুই কেমন আছো? ভালো। সকালবেলা মার সাথে কথা বলছি। আপনি কি বলেন? আমি তোর মার সাথে একমত। ছেলের বলে কোন কোম্পানির সাথে শেয়ার আছে। তোর মা আর বোনের বাড়ি দেখেছে, তাদের পছন্দ হয়েছে। আপনি জানেন এখানে খরচ একটু বেশি হয়, আর 5 লাখ টাকা যৌতুক আমাদের জন্য অনেক বেশি হয়ে যায় না? কি করুন যাইব, এখন তুই কতদিন পারবি? আমি 1 লাখ দিতে পারবো। বাকিগুলো? আমি এর চেয়ে বেশি দিতে পারবো না। এতদিনে আমি গাধার মতো খেটে খুঁটে যতটুকু জমাইছি সেটুকুই দিয়ে দিচ্ছে। না পারলে ক্ষেত বিক্রি করেন, আর যৌতুক তো পরে দিলেও চলবে। তোর উপর চাপ দিব না, যেটুকু পারিস দে। ওকে। বিয়ের তারিখ ঠিক হয়েছে? না, ঠিক করব। বিয়ের তারিখ ঠিক করে আমাকে জানিয়েন। ওকে, রাখি। কল রেখে শুয়ে চিন্তা করতে লাগলাম। যাক, মনটা এখন হালকা লাগছে। একটা উপায় তো বের হলো। বেশি অসুবিধা হলে 1 লাখের জায়গায় 1.5 লাখ দেবনে। এখন আমার প্রয়োজনের একটা ক্ষোভ, কিসের ওষুধ খাইতো। ডক্টরের কথা মনে হলেই গা জ্বালা করে। আমি দিলাম এক ক্ষোভ। মাত্র চোখটা লাগলো, কি জানি কল দিল। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। কে? আগে বলে নেই, সরি সরি, আমি ডক্টর আনিকা। কোন ডক্টর? আনিকা? আমি কোনো আনিকাকে চিনি না। আমি আপনার ডক্টর। শোনেন, আমি কোনো ডাক্তার দেখাইনি, আর আপনাকে আমি চিনি না। বললাম তো সরি। আমি অবাক। ডাক্তার আমাকে ফোন দিয়েছে, আবার আমাকে বলে সরি। ভাবতেই অবাক লাগছে। আচ্ছা, আপনি কি আমাকে চেনেন নাই? না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? রাতেই না বললাম আমি ঈশান মাহমুদ। মাথা ব্যথা? খেয়াল করিনি, বুঝিনি। একটানা এতক্ষণ রুগী দেখলে মাথা এমনিতেই ঠিক থাকে না, আবার সারাদিনের ক্লান্তি। পরে আমি আপনাকে চিনতে পারি। পরে আমার পিএস কে পাঠিয়ে দেখি আপনি চলে গেছেন। এখন কেন ফোন দিলেন? সরি বলতে কারণ আমি চাই না আমি কারো চোখে খারাপ হয়ে থাকতে। তাহলে চলে আসছেন আগামীকাল আমার চেম্বারে। আপনি যদি আজকে আমাকে কল না দিয়ে থাকতেন, তাহলে আমার চেহারা আর না দেখতেন। এতক্ষণ আপনি আমার কাছে একজন ব্যাড গার্ল এবং একজন ব্যাড ডক্টর ছিলেন। আর এখন একজন গুড ডক্টর এবং গুড গার্লফ্রেন্ড এবং এবং নাইস লেডি। থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস। ওয়েলকাম। আগামীকাল আসবেন তো? দেখি, আগামীকাল কাজের চাপ অনেক বেশি। বলেন আসবেন, আমি ওয়েট করব। ওকে, আসবো। কয়টায় আসবো? 5টার দিকে। সন্ধ্যার সময় আপনি না চলে যান? আগামীকাল একটা মিটিং আছে। ওকে, বাই। এই বলে ফোন কেটে দিলাম। আর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠি, কোচিংয়ে গেলাম। কোচিং শেষ করে গেলাম কলেজে। এইভাবে সারাদিন কাজের চাপে শেষ। 5টার দিকে বাসায় এসে বিছানায় শরীরটা লাগালাম। কি যে ভালো লাগছে, মাথাটা ধরে আসছে। মন চাচ্ছে ঘুমাতে, কিন্তু না, ডক্টরের কাছে যেতে হবে। উঠে গোসল করলাম, করে রেডি হয়ে চলে গেলাম ডক্টরের চেম্বারে। দরজার সামনে কোনো মানুষ নেই। আমি গিয়ে টোকা দিলাম। ভিতর থেকে বলল আসেন। আমি ভিতরে ঢুকে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। থ্যাঙ্কস। আজ ডক্টর একটা খয়েরি রঙের বোরখা আর সাদা কালারের ওড়না দিয়ে স্কার্ট করা। মেকআপ নেই, মন চাই শুধু তাকিয়ে থাকতে। শরীর ঠিক আছে? না। কেমন লাগছে? যেরকম সব সময় লাগে।
তাহলে আমি আপনাকে নতুন কয়েকটি ওষুধের নাম বলে লিখে দিচ্ছি, সেইগুলো খাবেন। কিন্তু আগেরগুলো? আগেরগুলোও খাবেন, এগুলোও খাবেন। ওকে। যদি আপনার রোগ ভালো হয়ে যায় তাহলে আপনি কি করবেন? কি করব? আপনাকে মনে মনে অনেক ধন্যবাদ দিব। হুম আমি তো আপনার থেকে ছোট। হুম তাহলে আপনি আমাকে তুই কিংবা তুমি করে বলতে পারেন। বললে আপনি রাগ করবেন না তো? না। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি এত তাড়াতাড়ি ডক্টর হয়ে গেলেন, সত্যি অবিশ্বাস্য। থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঘেটে দেখলাম আপনার উপর অনেক মেয়ের ক্রাশ। কাউকে লাভ করেন না? না, এখনো সিঙ্গেল। এত সুন্দর একটা ছেলে, তারপরেও সিঙ্গেল? আসলে মনের মতো কাউকে পাইনি। আর এইভাবে 5-6টা লাভ করার চেয়ে ভালো না একজনকে মন থেকে ভালোবাসে, যাকে সারা জীবন আগলে রাখবো এই বুকের ভিতর। ঠিক বলছেন। আপনার সম্পর্কে কিছু বলেন। এমন সময় কি জানি ডক্টরের মোবাইলে ফোন দিল। হ্যালো আশিক, কি করো? ঘুরতে আসছো কার সাথে? বন্ধুদের সাথে? আচ্ছা, ভালো করে চিল করো, আমি চেম্বারে রুগী দেখি। ওকে, বাই বেবি। আমি মনে মনে ভাবছি, কি হতে পারে, বন্ধুর সাথে তো এভাবে কথা বলে না কেউ। লাস্টে বেবি বলতে আমার সব ক্লিয়ার হয়ে যায়। ডক্টরের বয়ফ্রেন্ড। এটাই ছিল আমার কপালে। অনেকদিন পর একটা মেয়ে পছন্দ হয়েছে, তারও বলে আবার বয়ফ্রেন্ড আছে। কে ছিল? বয়ফ্রেন্ড? ও, রাগ করছেন? রাগ করবো কেন? কেন জানি আমার চোখ দিয়ে পানি চলে আসছে। এ কি, তুমি কাঁদছো? না না, কই না তো। ডক্টরের মুখ থেকে তুমি শুনে কলিজায় গিয়ে আঘাত লাগলো। বেশি মাথা ব্যথা করছে? হুম, কষ্টের কথা না বলার জন্য মিথ্যা বললাম। আচ্ছা ঠিক আছে। থ্যাঙ্কস। আমি চোখ মুছে কিছুক্ষণ চুপ করে থাকলাম। আমি ডক্টরের চোখের দিকে তাকালাম, ডক্টর আমার চোখের দিকে তাকালো। দুজনের চোখ একসাথে হলো। ডক্টরের চোখ থেকে মনে হচ্ছে ডক্টর আমাকে কি যেন বলছে। সেটা কি আমাকে ভালোবাসার কথা? ডক্টরের চোখ নিচে নামছেই না, এক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে বললাম, তো ডক্টর, আমি উঠি? আর একটু বসেন, আমিও বের হব। একটু পর দুইজন একসাথে হসপিটাল থেকে বের হয়ে আসলাম। একটাও কথা বললাম না, কারণ তার বয়ফ্রেন্ড আছে। সে তার বয়ফ্রেন্ড নিয়ে সুখে থাকুক, আর আমি আমার রাস্তা দেখি। দুইজনে পাশাপাশি হাঁটছে। আনিকা বলল, আমার সম্পর্কে তো কিছু বলা হয় নাই। আর একদিন শুনবো। ওকে। আচ্ছা ডক্টর, আপনি আমার বড়, আপনাকে আনিকা আপু বলে ডাকি, রাগ করবেন? আপু টাকার দরকার নেই, ডক্টর বলবা। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড সম্পর্কে কিছু বলেন। তার নাম আশিক, সে একটা জব করে। তার সাথে দেখা হয়েছিল আমার কানাডায়। আপনি কানাডায় গিয়েছিলেন, আপনারাই পেরেছেন জীবনে কিছু করতে। থ্যাঙ্কস। তাহলে আমি যাই। বাই। গুড বয়। আমি আর রিক্সা ডেকে চলে আসলাম। মনে মনে এটাই বোধহয় ডক্টরের সাথে শেষ দেখা। আমি বাসায় চলে আসি। এসে ফাইমের সাথে কোনো প্রকার কথা না বলে ঘুমিয়ে পড়ি। আনিকা একরকম বিব্রতকর অবস্থায় আগে কখনো পড়েনি। ঈশান যে এইভাবে কেঁদে দিবে কে জানতো। আসলে আনিকা ঈশানকে প্রথম দেখতে ভালো লেগেছে, কিন্তু আনিকা তোর একটা বয়ফ্রেন্ড আছে। এই কথাটা আনিকা ঈশানকে কয়েকদিন পরে বলতো। আনিকার নিয়ত আশিকের সাথে ব্রেকআপ করে ফেলবে, কারণ কিছুদিন আগে সানি এক অন্য মেয়ের সাথে দেখে ফেলে। আর কিছুদিন ধরে আশিক আনিকাকে বেশি কেয়ার করে না, তার কারণ আশিক হয়তো আনিকার চেয়ে ভালো কাউকে পেয়ে গেছে। আনিকা বাসায় আসে। আনিকারা দুই বোন। আনিকা বড়, ছোট বোনের নাম শারমিন। বাবা মা দুজনেই আছে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে আশিককে কল দিল। ব্যস্ত আছে, দুইবার ডায়াল করলো, ঢুকলো। কার সাথে কথা বলতেছো? আরে, আমার অফিসের এক স্যারের সাথে। মিথ্যা কথা। আনিকা, তুমি আগের থেকে চেঞ্জ হয়ে গেছো। তুমি চেঞ্জ হও নাই? না। আচ্ছা তাহলে তোমার কল লিস্টের একটা স্ক্রিনশট দাও। কোনো চালাকি করবা না, কল কাটবা না। কেন? তোমাকে আমার কল লিস্টের ছবি দিব। এই কথা দ্বারা বোঝা যায় তোমার ভেতরে সমস্যা আছে। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। ভালো লাগবে কি করে? আমার থেকে ভালো কাউকে পেয়ে গেছো তো। শয়তান ফোন কেটে দিয়েছে। ব্রেকআপ করে ফেলিয়ে নে। ঘুমাইতেছস কেন? শারমিন ঢুকলো আনিকার রুমে। ঢুকে বলল, কাকে এভাবে গালি দেস আপু? কাউকে না। দেখ তো আপু, এই দুইজন থেকে তোর কাকে ভালো লাগে? আনিকা অনিচ্ছা থাকা সত্ত্বেও শারমিনের মোবাইলের দিকে তাকালো। দেখে ঈশান আর একটা অপরিচিত ছেলের ছবি। আনিকা বলল, তুই এই ছবি কোথা থেকে পেয়েছস? তুই চিনিস? হুম। তুই কি করে চিনলি? আগে তুই বল। সে হলো ঈশান মাহমুদ, আমাদের কলেজে 3rd ইয়ারে পড়ে। অধিকাংশ মেয়েদের ক্রাশ, কিন্তু সে আবালের মতো সারাদিন কাজ করে।
কোনো মেয়েদের পাত্তাই দেয় না। তোর ক্রাশ? না, দেখ তোর হাবাগোবা বন্ধুটার উপর ক্রাশ খাওয়া আমি। দে তো মোবাইলটা দে। এই বলে আনিকা শারমিনের হাত থেকে মোবাইল নিয়ে ছবিটি ভালো করে দেখতে লাগলো। বলল, ঈশান মাহমুদের উপর যতগুলো মেয়ে ক্রাশ খেয়েছে তার একটা লিস্ট আমাকে দিবি। কেন, তুইও ক্রাশ খাইছিস? তাহলে আশিক ভাই? সে আমার প্রেসেন্ট। অনিচ্ছাকৃতভাবে আনিকা শারমিনের মোবাইলের ছবিগুলো দেখতেছে। একটা ছবির উপর আনিকার চোখ আটকে যায়। এই ছবির মধ্যে এটা কে? তুই দেখে ফেলছস? মানে? ঠিক আছে, আমি জানতাম সে তলে তলে আরেকটা মেয়ের সাথে ডেট করে। তুই এই ছবিটা আমাকে দে, তার সাথে এখনই ব্রেকআপ করব। এই বলে শারমিন চলে গেল। আনিকা ছবিটা আশিকের কাছে টেক্সট করলো, তারপর ফোন দিল। মেয়েটা কে? কে? এটা আমি জানি না। তোর আমি কত ভালোবাসতাম, আর তুই কিনা আমার ভালোবাসার এই ফল দিলি। আরে তুই তো একটা বুড়া ব্যাটি, আর তুই আমার টাইম দেস? তুই তো থাকোস তোর কাজ নিয়া। আর ছবির মধ্যে যে মেয়েটা দেখছোস, জানোস তার বয়স কত? 19 মাত্র, 19। তোর মতো বুড়ো না। আনিকা আশিকের মুখ থেকে এইসব কথা শুনে অবাক হয়ে যায় আর কাঁদতে থাকে। তুই ঠিকই বলছস, আমি বুড়ো। যা, তোর সাথে ব্রেকআপ। তুই এই শাস্তি একদিন না একদিন পাবি। এই বলে ফোন কেটে দেয় আর কাঁদতে সারা রাত কাটিয়ে দিল। আমি সকালে ঘুম থেকে উঠে আমি আমার জীবন যুদ্ধে লেগে পড়লাম। আমার খালি ডক্টরের কথা মনে পড়ে। পরক্ষণে এবার মনে পড়ে যায়, আরে ডক্টরের না বয়ফ্রেন্ড আছে। এইভাবে একটা সপ্তাহ চলে যায়। ডক্টরের ওষুধগুলো নিয়ম মাফিক খাওয়ার ফলে আর মাথা ব্যথা ওঠে নাই। আমি বোধহয় ডক্টরের কথা জীবনেও ভুলতে পারবো না। বাড়ি থেকে ফোন আসলো, সামিয়ার বিয়ের তারিখ ঠিক হয়েছে। 1 সপ্তাহ পর বিয়ে। আমি ফাইমকে নিয়ে বাসায় চলে গেলাম। বিয়ে শেষ করে ঢাকায় আসতে 15 দিন লাগছে। ফাইম আগেই চলে এসেছে। পরে শেষমেশ আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকাই দিতে হলো। যৌতুক পুরোটা দেওয়া হয়নি, জানি পরে আমাকে দিতে হবে। আমার সামনে পরীক্ষা আসতেছে, সকল কিছু ঠিক করে পরীক্ষার পড়তে হবে। আমি ছাত্র হিসাবে এতটা খারাপ না। পরীক্ষা দিলাম, পরীক্ষা খুব ভালো হলো, রেজাল্ট ভালো আসলো। এখন একটা কোচিং, একটা প্রাইভেট পড়াই। একটা প্রাইভেট ফাইমকে দিই। আমার রেজাল্ট ভালো দেখে ফার্স্ট ইয়ারে কয়েকটা ছেলে মেয়ে এসে বলল প্রাইভেট পড়াইতে। আমি অনেকটা না করি, কিন্তু কে শোনে কার কথা। শেষ পর্যন্ত আমাকে রাজি হইতেই হলো। পরদিন থেকে তাদের কোচিং করাই। এইভাবে 2 মাসের মতো চলে যায়। মাথা ব্যথা যেহেতু ওঠেই না, ওষুধ খাওয়া আরো আগেই ছেড়ে দিয়েছে। ওষুধ দেখলেই ডক্টরের কথা মনে পড়ে। ওষুধও দেখা হয় না, আনিকার কথাও মনে পড়ে না। ফার্স্ট ইয়ার যে ব্যাচটা আমি পড়াই, সেখানে একটা মেয়ে আমাকে কি যেন বলবে। আমি পড়া ছাড়া অন্য কোনো টপিক নিয়ে কথা বলি না, সেরকম কোনো চান্সই দিই না। একদিন তাদের পড়িয়ে চলে যাচ্ছি, এমন সময় এই ব্যাচের সবচেয়ে সুন্দরী মেয়েটা আমাকে ডাক দিল। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি মেয়েটার চেহারার সাথে ডক্টরের অনেকটা মিল আছে। তাহলে সে কি ডক্টরের ছোট বোন? কাছে আসলে বললাম, কি বলবা বলো। না, কিছু না। তাহলে ডাক দিছো কেন? আমি গেলাম। প্লিজ যাবেন না, আপনার বন্ধু ফাহিম। ফাইমকে কি করছে? আমি বুঝতে পারছি শারমিন অনেকটা ভয় পাচ্ছে। তার নাম্বারটা একটু দিবেন? আমি কেন দিতে যাব তার নাম্বার? প্লিজ দেন না, প্লিজ প্লিজ। নাম্বার দিয়ে কি করবা? সেটাও বলতে হবে? হুম। তাকে কল দিয়ে বলবো তাকে আমি ভালোবাসি, তাই না? হুম। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, এইসব প্রেম ভালোবাসা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। দিবেন না আগেই বলতেন, কেন এতক্ষণ ঘোরালেন? দূর, আমি গেলাম। এই বলে চলে যাচ্ছে। আমি কি যেন ভেবে আবার শারমিনের ডাক দিলাম। আসলে বললাম, তোমরা কয় ভাই বোন? শারমিনের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। বলল, দেখছেন মানুষকে কিভাবে প্রয়োজনে পড়ে? দেখছি। এখন বলো তোমরা কয় ভাই বোন? আপনার সব প্রশ্নের উত্তর দিব, আগে আমাকে ফাহিমের নম্বরটা দিয়ে নিন। আমি ভাবছি নাম্বার দিব নাকি দিব না। ফাইম বেচারা একবার ছ্যাঁকা খেয়ে আর প্রেমের নাম নাই। আর শারমিন তো অনেক সুন্দরী, দিয়েই দিই নাম্বারটা। ওঠান। থ্যাংক ইউ, একটা হাসি দিয়ে বলল। নাম্বার উঠাইলে আমি বললাম, এবার আমার প্রশ্নের উত্তর দাও। কি? কতবার বলবো তোমরা কয় ভাই বোন? আসতে বলেন, না হলে কিন্তু চলে যাব। ওকে, বলেন। মনে মনে কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা। আমরা 2 বোন, ভাই নাই। বোন কি তোমার বড়? হুম। কি করে? আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, গেলাম। কোথায় যাও বলে যাও। বলতে পারবো না। তোমাকে ভুল নাম্বার দিয়েছে, কথাটা বললাম সম্পূর্ণ অনুমান করে। এই সময় ফাইম ঘুমায়
আর সে ঘুমানোর সময় মোবাইল বালিশের নিচে ফেলে ঘুমায়। তার মানে নেটওয়ার্ক নেই। চালাক মেয়ে কল দিয়েও ফেলেছে। যেটা ভাবছিলাম সেটাই, কোনো রেসপন্স নেই। এসে বলল, আমার বড় বোন ডাক্তারি করে। কোন হসপিটালে? শারমিন হসপিটালের নাম বলল। আমার চিনতে খুব একটা কষ্ট হলো না এটা যে আনিকার ছোট বোন। এবার সঠিক নম্বরটা দেন। এটাই সঠিক নাম্বার, আবার চেষ্টা করো। শারমিন আবার চেষ্টা করলো। এবার কল ঢোকে। পাশ থেকে বলল, আসসালামু আলাইকুম। কে? শারমিন কথা বলতে বলতে চলে গেল। আমার চোখটা গাছতলায় যায়। দেখি 3টা ছেলে আমার দিকে অনুকল দিয়ে কি যেন ভাবে দেখছে। ছেলে 3টা সেকেন্ড ইয়ারে পড়ে। ক্যাম্পাসের মধ্যে ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের সাথে র্যাগিং করে। আমার সাথে তেমন চান্স নাই, জানে চড় থাপ্পড় গালে পড়বে। যাই হোক, তাদের চাওয়া আমার কাছে সুবিধা লাগলো না। কিছু একটা হতে পারে, সাবধান থাকতে হবে। আমার বাসায় যেতে রাত। বাসার পেছন দিয়ে একটা গলি আছে। এই গলি আমরা চলাফেরা করি। এই গলিতে তেমন কোনো মানুষ থাকে না সন্ধ্যার পর। আমি মাত্র গলিতে ঢুকলাম, দেখি আমার পেছনে আরো 2জন গলিতে ঢুকছে। তাদের দিকে চোখ যায়। আমার চিনতে খুব একটা কষ্ট হলো না গাছতলায় বসা 3জনের মধ্যে 2জন। তারা আমার থেকে অনেকখানি দূরে। আমি ভাবলাম এটা কোনো একটা ঝামেলা হতে পারে। আমি আমার হাঁটার গতি বাড়িয়ে দিলাম আর একটু সামনে এগিয়ে দেখি বাকি আড়াইজন। আমার বুঝতে খুব একটা কষ্ট হলো না এটা একটা ফাঁদ। আমি হাঁটার মধ্যে মোবাইল বের করে ফাইমকে মেসেজ করলাম যত তাড়াতাড়ি সম্ভব বাসার পেছনে গলিতে আসতে, সমস্যায় পড়েছি। মেসেজটা করে সুবোধ বালকের মতো আমি হেঁটে চলেছি। এমন ভাব ধরলাম যেন আমি তাদের দেখিই নাই। ভাব ধরাটা বেশিক্ষণ টেকেনি। পেছন থেকে ডাক আসলো, ওই দাঁড়া, তোর সাথে কথা আছে। আমি না শোনার ভান করে হেঁটে চলে যাচ্ছি। ওই তোরে বলছি দাঁড়াইতে। আমি আবারও না শোনার ভান করে হেঁটে চলছি। এবার সামনের জন আমার পথ আটকালো। তোর ডাকছে, শুনছো না? বলল, কি বলবি বল। ডাক দিছি, শুনোস নাই কেন? প্রয়োজন মনে করিনি, কি বলবি বল, আমি চলে যাচ্ছি। তোর যাইতে দেরি আছে, তোর সাথে আমাদের অনেক বোঝাপড়া আছে। আমি তোদের কোনো সমস্যা করেছি? ক্যাম্পাসের সব সুন্দরী মেয়েরা তোর পিছনে ছুটে। আজ তোর এমন অবস্থা করব যাতে কোনো মেয়ে তোর দিকে তাকাতেই লজ্জা পায়। তোর শারমিনের সাথে কি? সকালে তার সাথে হাসাহাসি করে কি কথা বলছোস? একটা কথা ভুলে যাস না, আমি কিন্তু তোদের বড়। এখন চুপচাপ চলে যা, কোনো সমস্যা হবে না। পরে কিন্তু তোদের খবর আছে। তোকে এমন মারবো যাতে তুই কোনো কথাই বলতে না পারিস। তুই কি শারমিনকে পটিয়ে ফেলছোস নাকি তোর সাথে রুম ডেটের অফার দিছোস? তুই তো রুম ডেট করতে পারবি না। আমাদের ঠিকানাটা বল, আমরা চলে যাব না। এই বলে তারা হাসতে লাগলো। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। 3জনের সাথে একা পেরে উঠবো না। ফাইম এখনো দেরি করছে কেন? মেসেজ দেখলে তাড়াতাড়ি আসার কথা। দেখি তারা 3জন সাথে একজন প্যান্টের বেল্ট খুলছে আর একজন একটা ছুরি বের করছে। তারা আমাকে 3 দিক থেকে ঘিরে ধরেছে, তাই দৌড়ানোর জন্য কোনো চান্সই পাচ্ছি না। আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, মাই শুরু করে দিই। আমাকে টিকে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ফাইম না আসে। আমি ছুরিওয়ালা ছেলেটির কানের নিচে নরম জায়গায় শরীরের যত শক্তি আছে তত শক্তি দিয়ে আঘাত করলাম। তারা হয়তো আমার কাছ থেকে এমন আঘাত আসবে কল্পনাও করেনি, তাই প্রতিরক্ষা করার কোনো সুযোগ পায়নি। সেই জায়গায় আঘাত করেছি, ঠিক সেই জায়গায় গিয়ে লাগলো। ছেলেটা ও মাগো বলে একটা চিৎকার দিয়ে নিচে পড়ে গেল। বাকি 2জন ততক্ষণে নিজেকে সতর্ক করে ফেলেছে আর তাদের চোখে মুখে জ্বলছে প্রতিশোধের আগুন। হাতে বেল্টওয়ালা ছেলেটা আমাকে বেল্ট দিয়ে আঘাত করার চেষ্টা করলো। আমিও যেহেতু সতর্ক ছিলাম তাই সাথে সাথে মাথা নুইয়ে ফেলি। আমার মাথার উপর দিয়ে চলে যায় বেল্ট। সে আবার নতুন করে আঘাত হানছে, কিন্তু কিছুটা সময় লাগলো। এই ফাঁকে আমি তার ঘাড়ে সজোরে একটা আঘাত হানলাম সব শক্তি দিয়ে। মায়ের টাল সামলাতে না পেরে সে চিৎকার দিয়ে নিচে বসে পড়ে। এই ফাঁকে 3য় জন সুযোগ পেয়ে গিয়েছিল। 3য় জন আমার কোমরে দিল এক লাথি। আমি টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। এই ফাঁকে বাকি 2জন উঠে আমার উপরে চড়াও হলো। 3জন আমাকে এলো পাথারি লাথি মারছে আর বলছে, মার শালারে মার। শালায় কি ঘুষি দিল, ঘাড়ি লড়াইতে পারতেছি না। কথা বলছে আর মারছে। আমি হাত দিয়ে প্রতিরক্ষা করছি। আমার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, মুখের কয়েক জায়গায় কেটে গেছে, ওনা বড় তো রক্ত পড়ছে। এমন সময় ফাইমের কণ্ঠ কানে আসলো, এই মাদার পোলা থানা, সাহস থাকলে দাঁড়া। ফাইমের হাতে একটা লাঠি। এই লাঠি দেখে ওরা 3জন দৌড়, আর ফাইমের দৌড় দেখে ফাইম যেভাবে দৌড়াচ্ছে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আমার কাছে এসে বলল, সরি দোস্ত, দেরি হয়ে গেছে। ওকে ওকে। আমি ওয়াশরুমে ছিলাম, বের হয়ে দেখি তোর মেসেজ দেখার সাথে সাথে আমি চলে আসি। আমি তোরে কিছু বলছি? দেখ আমার অনেক ব্লিডিং হচ্ছে, আমাকে কোনো ডক্টরের কাছে নিয়ে যা।
আমি তোরে ধরছি। ফাহিম আমাকে ধরে গলি থেকে বের করে রাস্তায় নিয়ে আসে। একটা গাড়ি ডাক দেয়। আমি গাড়িতে উঠি। আমার নাক দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। মুখের কয়েক জায়গায় কেটে গেছে। পিঠে একটু ব্যথা করছে। হাত দিয়ে দেখি অনেক রক্ত। বুঝলাম ছুরি দিয়ে আঘাত করেছে। অনেক ব্লিডিং হচ্ছে, তাই আমি জ্ঞান হারাই। আনিকা আশিকের সাথে ব্রেকআপ করার পর একা হয়ে গেছে। প্রতি রাত কেন জানি ঈশানের কথা মনে পড়ে। চেম্বার ঈশান আর আসে না, কারণ হয়তো ঈশানের রোগ ভালো হয়ে গেছে। আনিকা কোনোভাবেই ঈশানকে ভুলতে পারছে না। আনিকা খালি ঈশানের কান্নার কথাটা মনে পড়ে আর ফুফিয়ে ফুফিয়ে কেঁদে ওঠে। সবসময় আনিকা নিজেকে এই বলে সান্ত্বনা দেয়, ঈশান তুই তো আমারে ভালোবাসত, আমি জানি তুই একদিন আসবি। আসলে যে ঈশানকে কি করবে আনিকা, সেটা আনিকাই জানে। এইবারে আনিকা 2 মাস চলে যায়, ঈশানের কোনো দেখা নাই। বাড়ি থেকে বিয়ের কথা বলছে, ভালো এক সম্বন্ধ আসছে, বলছে বিয়ে করার জন্য। আনিকা এই বাহানা সেই বাহানা দিয়ে দেরি করছে। শেষমেশ আনিকা নিজেই সিদ্ধান্ত নিল নিজেই ঈশানের সাথে দেখা করবে আর নিজেই ভালোবাসার কথা বলবে। ওই দিন রাতে আনিকার রুমে শারমিন এসে নাচতে থাকে খুশিতে। এইদিকে আনিকা টেনশনে বাঁচে না, আর নিজের বোন কিনা এসে নাচে। দিল এক ধমক। শারমিনের মুখটা কালো হয়ে যায়। ধমকের কারণে শারমিন কেঁদে দেয়, কাঁদতে চলে যাচ্ছে আর বলতে লাগলো, আপু তুই না অনেক খারাপ। আমি টেনশনে বাঁচি না। আব্বা আমার বিয়ে চাপ দিচ্ছে আর তুই কিনা খুশিতে নাচছস। যা, তোর সাথে আমি আর কথা বলবো না। ব্যাপারটা ছিল ঈশানকে নিয়ে। এই বলে শারমিন সেখান থেকে চলে আসলো। আনিকা ঈশানের নাম শুনে আটকে যায়। ঈশানের ব্যাপারে কি বলবে শারমিন? পরক্ষণেই মনে পড়লো, আরে ঈশান আর শারমিন তো একই কলেজে পড়ে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। শারমিন যেহেতু খুশিতে নাচছে, তাহলে নিশ্চয়ই ভালো খবর। এইসব চিন্তা করে শারমিনকে ডাক দিল। 5 থেকে 6 বার ডাক দিল, শুনেনি। তার মানে অনেক রাগ করেছে। আনিকা জানে শারমিনের রাগ ভাঙানো এতটা সহজ না। আনিকা ভাবতে লাগলো কি করে রাগ ভাঙানো যায়। এখন একটাই উপায়, তার পছন্দের খাবার বানানো। আনিকা যতটুকু মনে পড়ে, শারমিনের পছন্দের খাবার হলো পিৎজা। কিছু করার নেই, পিৎজা অর্ডার দিয়ে দিল। পিৎজা আসলো। পিৎজা নিয়ে আনিকা শারমিনের রুমে গেল। গিয়ে দেখে শারমিন শুয়ে আছে। আনিকা গিয়ে শারমিনের সাথে মজা শুরু করলো। ওলে আমার গুলুমুলু আপুটা রাগ করছে। কোথায় রাগ করছে? গালে নাকি মুখে? দেখ তোর জন্য কি আনছি। যা, তোর সাথে আর কোনো কথা নাই। ওকে, তাহলে পিৎজাটা আমি একাই খাই। কি, তুই পিৎজা আনছত? শোয়া থেকে উঠে বসলো। দে আপু দে। তোর রাগ ভাঙছে? তারপর 2 বোন মিলে পিৎজা খেতে লাগলো। আনিকা জিজ্ঞেস করলো, ঈশানের ব্যাপারে কি যেন বলছিলি? আমি জানি তুই এই প্রশ্নটা করবি, কারণ তুই আরো আগে ঈশানের উপর ক্রাশ খাইছত। খাইছি, এখন বল। শারমিন ঈশানের কাছে প্রাইভেট পড়ে। সকালের সব কথা আনিকাকে বলল শারমিন। এক পর্যায়ে আনিকার মুখ উজ্জ্বল হয়ে যায়, কারণ ঈশান কারো প্রেমে পড়ে নাই। আর শারমিনের বোনের সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করায় বুঝতে পারলো এখনো আনিকাকে ভালোবাসে। তার মানে ঈশানের কাছে গেলে হতাশ হবে না। খুশিতে আনিকা শারমিনকে নিয়ে নাচতে থাকে। আনিকা ফাহিমের কথা শুনে বলল, আগে পড়াশোনায় মনোযোগ দে, প্রেম ভালোবাসা পরেও করতে পারবি। ধুর আপু, তুই আর ঈশান ভাই সম্পূর্ণ এক হলে ভালো। এই বলে নাচতে আনিকা নিজের রুমে চলে গেল। গিয়ে ঘুমিয়ে পড়লো। শারমিন ভাবছে আমি প্রেম করলে তুই জানবি কোথা থেকে। শারমিনও ঘুমিয়ে পড়ল। আমি চোখ খুলে দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছে। চোখ খুললে ফাহিম কাছে এসে বলল, কেমন লাগছে? ভালো। এখন বল, কে কে তোরে মারছে? নাম জানি না, তবে কলেজের 2nd ইয়ারে পড়ে। সেকেন্ড ইয়ারের ছেলেরা তোরে মারছে? হুম। তুই কিছু করেছিস? না, তোর জন্যই তো মাই খেলাম। আমার জন্য মানে? তোর উপর ক্রাশ খাওয়া মেয়েটা শারমিন, তার জন্য। ওই যে শারমিন সকালে যে ফোন দিয়েছিল? হুম, তার সাথে কথা বলছি দেখে শালার পুতেরা আসছে আমাকে মারতে। তুই কোনো টেনশন করিস না, শারমিনকেও দেখে নিব। ওই শালা করে দেখে নিব আমি। এক নার্স এসে বলল, আপনাদেরকে ব্যাগ ছেড়ে দিতে হবে। কেন? কারণ এখানে অন্য রোগী আসবে। কেন? আমার তো সিটের ভাড়া দিব। তাহলে উপরতলায় উন্নত মানের বেডে যান। একদিনের ভাড়া 10,000 টাকা। মানে? মানে কিছু না, আপনাদের এই ব্যাগ ছেড়ে দিতে হবে। ওকে ফাইন, আমি ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। আপনার ব্যবহার কিন্তু ভালো না। কি করবেন?
যত সব ফালতু কোথা থেকে আসে এগুলো হসপিটালে, ছোট লোকের বাচ্চা। ফাইমের এমনি মাথা গরম, একে আমাকে মারছে, তারপর এই নার্স এসবের কথা শুনে রাগ উঠে যায়। ফাইম কোনো চিন্তা না করে গেছে চড় দিতে। আমার এক হাত খালি ছিল, সাথে সাথে ধরে ফেললাম ফাইমকে, বাইরে নিয়ে চলে আসলাম। এই নার্সকে পরে দেখে নিবি। তুই আমার ধরলি কেন? চর দিয়ে সবগুলো দাঁত ফেলে দিতাম। দেখ বিল কত হয়েছে, আমি এখানে একটু বসি। এতক্ষণ আমার হসপিটালটা ভালো করে দেখা হয়নি, হসপিটালের এদিক ওদিকে তাকিয়ে আমার চোখ তো বড় বড় হয়ে যায়। আরে এ তো আনিকা যে হসপিটালে কাজ করে, এটা তো সেই হসপিটাল। এই করিডোরে পার হইলেই তো আনিকা বসে আছে চেম্বারে। এত কাছে বসে আছে আমার ভালোবাসা, মন চাচ্ছে ওড়াল দিয়ে চলে যেতাম তার কাছে, কিন্তু গেলে কি লাভ হবে? তার তো বয়ফ্রেন্ড আছে। আচ্ছা গেলে তো অসুবিধা নেই, কেন জানি মন চাচ্ছে আনিকাকে এক নজর দেখতে। সম্ভবত ভালোবাসি সে কারণে। ফাইম এসে বলল, দোস্ত বিল 10,000 টাকা। আমি একই প্রশ্ন করছিলাম। তারা বলে তোরে যে ইঞ্জেকশন দিয়েছে সেগুলো অনেক দামি। ঠিক আছে, দেখি কি করা যায়। তুই এক কাজ কর, যে নার্স আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে তার নামটা জেনে আয়। তানহা, নার্সের তানহা। তানহা নামটা সুন্দর, কিন্তু একটা ডাইনি। আমি এক জায়গায় যাব, তুই আমাকে একটু হেল্প কর। কোথায় যাবি? আমাকে ধর, তোকে বলি। আমি যে মাথা ব্যথার জন্য ডক্টর দেখিয়েছিলাম, সে ডক্টরের চেম্বার একটু সামনে, তার কাছে যাচ্ছে। কিন্তু তার কাছে গিয়ে কি লাভ হবে? জানি কোনো লাভ হবে না, আর এই ডক্টরকে আমি 2 মাস আগে ভালোবেসেছিলাম। এত কাছে যেহেতু তাই এক নজর দেখে যাই। ওকে যা। আর শোন, এই ডক্টরের বোনের নাম শারমিন। কি কস? এই দেখ ডক্টরের চেম্বার, আমি যাই। কতক্ষণ লাগবে? জানি না। এই বলে আমি আনিকার চেম্বারের সামনে চলে আসি। তার পিএস এসে বলল, এখন কোনো রোগীর দেখা হবে না। ম্যাডামকে বলেন ঈশান মাহমুদ আসছে। পিএস ভিতরে চলে যায়। একটু পর ভিতর থেকে বাহির হয়ে বলল আমাকে ভিতরে যেতে। আমি ভিতরে ঢুকলাম, দেখি ডক্টর উল্টো দিকে চেয়ার ঘুরিয়ে বসে আছে। আমাকে মুখ দেখাবেন না, যেটার জন্য এত কষ্ট করে আমি এখানে আসলাম? দেখাবেন না তাহলে ভিতরে আসতে বললেন কেন? আমি চলে যাচ্ছি। এই বলে বসা থেকে উঠলাম, দেখি ডক্টর তার চশমাটা রেখে সোজা হেঁটে আমার কাছে চলে আসে। এসে কোনো কথা না বলে আমার মাথা ধরে সোজা তার নরম গোলাপি ঠোঁটটা আমার ঠোঁটে লাগিয়ে দেয়। আমি এর জন্য একদম প্রস্তুত ছিলাম না। 30 সেকেন্ড পরে ছেড়ে দিল। সে চোখ বন্ধ করে রেখেছে। এটা কি ছিল জানি না। এবার আমি তার পেছনের কোমরে হাত রেখে টান দিয়ে আমার একেবারে কাছে এনে আমি নতুন করে আমার ঠোঁট তার ঠোঁটে লাগিয়ে দিই। এবার আমরা দুজন একে অন্যের ঠোঁটের স্বাদ উপভোগ করলাম টানা 2 মিনিট। আমি আস্তে আস্তে তার কোমরে ছেড়ে দিই। ডক্টর আস্তে আস্তে নর্মাল হয়, আমার কাছ থেকে একটু সরে চোখ খোলে, একটা মুচকি হাসি দেয়। এত ভালোবাসা, এত আকাঙ্ক্ষা, এইসব এতদিন কোথায় ছিল? জানি না। আমি আস্তে আস্তে চেয়ারে বসি। ডক্টর এখন পুরো শরীরে তাকায়, তাকিয়ে অবাক হয়ে যায়, বলে এসব কি তোমার শরীরে? কি করে হয়েছে এগুলো? এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, আমি ঠিক আছি। কোথায় তুমি ঠিক? পিঠে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। আনিকা উঠে এসে আমার শরীর দেখতে লাগলো, দেখে বলল, তোমাকে মনে হয় 3-4 জন মিলে গণধোলাই দিছে। কি করে হলো সব খুলে বলো। আমি আনিকাকে রাতের ঘটনা, হাসপাতালে আসা এবং সর্বশেষে নার্সের কথাটা বললাম। নার্সের কথা শুনে আনিকা রেগে যায়, বলে তুমি একটু বসো, আমি সব ঠিক করে দিয়ে আসি। আমি কিছুক্ষণ বসে রইলাম। একটু পর আনিকা এসে বলল, সব ঠিক আছে, তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাবা, আর পুরো 2 সপ্তাহ রেস্টে থাকবা। এতদিন তো রেস্ট করতে পারবো না। কেন? শোনো, আমি 2টা কোচিং এবং প্রাইভেট পড়াই। আমি যদি 2 সপ্তাহ এইসব বন্ধ রাখি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি? আমি এখানে মেসে থাকি, মেসের ভাড়া, খাওয়া, আর আমাদের ফ্যামিলি মেম্বার 6 জন, আবার একটা ছোট্ট জুতোর দোকান, সেটা দিয়ে চলে না। তাই আমি এখানেও গাধার মতো খেটে খুঁটে কিছু টাকা ইনকাম করে বাড়িতে পাঠাই। এখন যদি 2 সপ্তাহ এইসব বন্ধ রাখি তাহলে কি অবস্থা হবে? আনিকা উঠে আমার কাছে এসে বসলো, বসে আমার হাত ধরলো। ঈশান, তোমার সমস্যা আমার সমস্যা। আমি তোমাকে ভালোবাসি, তুমি বাসো না? বাসে, কিন্তু কিন্তু কি? তোমার না একটা বয়ফ্রেন্ড আছে? তার সাথে তো আমি 2 মাস আগে ব্রেকআপ করছি। ও, খুব ভালো। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো।
হুম। তুমি কোনো টেনশন করো না, তুমি 2 সপ্তাহ রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো? আচ্ছা, তুমি তো বললে তোমাকে 3 জন মারলো, কেন মারলো সেটা তো বললা না। তোমার বোন শারমিনের কারণে। অবশ্য তার এখানে কোনো দোষ নেই। তার সাথে সকালে কথা বলছিলাম তো, সেটার 3 জন ভালো চোখে দেখেনি। শারমিন এখানে জড়িত আছে? তার খবর আছে? মোবাইল বের করলো ফোন করার জন্য। তাকে ফোন দিবা কেন? তার এখানে কোনো দোষ নেই। ওকে, তোমার মোবাইলটা দাও। গতকাল রাতে ভেঙে গেছে। এখন কি করবা? ফাইমকে দিয়ে নতুন মোবাইল কিনবো। জানো আমার এখন কি মন চাচ্ছে? কি মন চাচ্ছে? এখানে তোমার সাথে বসে সারাদিন কথা বলতে। আমারও মন চাচ্ছে। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তুমি যাবা? হুম। চলো তাহলে। আর শোনো, তোমার আর কোনো বিল দিতে হবে না। আমি উঠে আস্তে আস্তে বের হচ্ছে, এমন সময় আবার আনিকা আমার পেছন থেকে আমাকে জড়িয়ে ধরেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি ঈশান, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না, কখনো। আমি জানতাম। এবার ছাড়ো, ব্যথা লাগছে। তুমি বাইরে গিয়ে একটু দাঁড়াও, আমি আসছি। ওকে। এই বলে আনিকা আমাকে ছেড়ে দেয়। আমি বাইরে বের হয়ে আসি ফাইমের কাছে। ফাইম আমাকে ভালো করে দেখছে। আমি বললাম, কি দেখছিস এইভাবে? দেখছি তুই ঠিক আছিস কিনা। ঠিক আছে মানে? তুই এতক্ষণ ডক্টরের চেম্বারে কি করে থাকলি? কেন, কি হয়েছে? আর বলিস না, তুই ভিতরে যাওয়ার একটু পর ডক্টর বেরিয়ে আসলো, এসে নার্সকে ডেকে আনলো, এনে দিল এক ধমক, যে কেউ ভয় পেয়ে যাবে। তারপর আমাকে ডাকলো এবং আমার কাছে মাফ চাওয়ালো। পরে রিসেপশনে গিয়ে কি যেন বলল, তারপর আবার চেম্বারে ঢুকে গেল। এতক্ষণ পুরো হসপিটাল নিস্তব্ধ ছিল। ডক্টর অনেক জেদি, কিন্তু তার এইরকম করা ঠিক হয়নি। বিল দিতে হবে না? না, ডক্টর আমাদের সাথে বাসায় যাবে। এই ডক্টর? না দোস্ত, না দোস্ত। আরে টেনশন করিস না, আমি আছি না। তোরা দুজন প্রেম করস? হুম। আল্লাহ জানে তুই এই মেয়েরে কেমনে কন্ট্রোল করবি। ওই দেখ আসছে। চুপ। এসে বলল, তাহলে চলো। আনিকা মুখে মেকআপ ছাড়াই আসছে। এটা দেখে কেন জানি আমার একটুও ভালো লাগলো না। চলো। নিচে গিয়ে দেখি আনিকার পার্সোনাল গাড়ি আছে। গাড়ির ড্রাইভার একজন ইয়াং বয়সের ছেলে। এটাও দেখে আমার একদম ভালো লাগলো না। যাই হোক, গাড়িতে বসলাম। আমার পাশে আনিকা বসলো। এতক্ষণ হাঁটার পর আমাকে ক্লান্তি গিয়ে ধরলো। আমি গাড়ির সিটে বসে মাথাটা এলিয়ে দিলাম। আমি গাড়ির মধ্যে ঢুকে গেলাম। চোখ খুলে দেখি আনিকা আমাকে ডাকছে। ফাইম বলল, দোস্ত বাসায় চলে এসেছি। নামার সময় আনিকা আমাকে হেল্প করলো। আস্তে আস্তে হেঁটে রুমে গেলাম, গিয়ে বিছানায় শুইলাম। আমার পাশে আনিকা বসলো। আমাদের থেকে ফাইম বাহিরে চলে যায়। এটা তোমার জন্য। কি? মোবাইল। তোমাকে কে বলেছে মোবাইল কিনতে? কেউ না। তাহলে কেন কিনলে? ভালোবাসি বলে। এখানে আমার আর কিছু বলার নেই। আনিকা আমাকে ভালোবাসে বলে কিনে দিল। এখানে ফিরিয়ে দেওয়ারও কোনো মানে হয় না। ঠিক আছে। আর শোনো, আমি তোমাকে ওষুধ খাওয়ার সময় হলে কল দিব। তোমার এত কষ্ট করতে হবে না, তুমি বলে যাও। না, আমি তোমাকে কল দিব। ওকে। আমি আনিকার স্কার্ট ধরে নিকাপের মতো করে বললাম, তোমাকে নিকাপ অবস্থায় বেশি সুন্দরী লাগে। সত্যি? আনিকা সুন্দর করে নিকাপ পরে বলে, এবার ঠিক আছে। যাও। তাহলে আমি যাই। এই বলে আনিকা চলে যায়। আনিকা চলে গেল। ফাইম এসে বলল, সব ঠিকঠাক তো? হুম। এখন বল, 3 ছেলের কি করবি? তুই আগামীকাল গিয়ে 3টাতে খুঁজে বের করবি। তারপর কলেজের ভিপিরে সব বলবি, দেখ তারা কি করে। আর আগামীকাল গিয়ে ফার্স্ট ইয়ারের যে ব্যাচটা আমি পড়াই তাদের বলবি 2 সপ্তাহ তাদের বন্ধ। অথবা শারমিন ফোন দিলে শারমিনকে বলতে পারিস। ওকে। আমার সব ক্লান্তি এসে ঘিরে ধরলো। আমি দিলাম এক ঘুমে বিকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আনিকার কাছে কল দিলাম। সাথে সাথে রিসিভ করে বলল, ঘুম হয়েছে? আনিকা ওষুধের নাম বলল, সেগুলো খেয়ে নিলাম। এইভাবে প্রত্যেক দিন আনিকা টাইম টু টাইম কল দিয়ে আমাকে ওষুধ খাওয়াতো। একদিন কি এক বেলাও মিস হয়নি। আনিকার প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। টাইম টু টাইম ওষুধ খাওয়ার পর 10 দিন সম্পূর্ণ হলো সুস্থ হতে গেলাম। এই কয়েকদিনে আনিকা আমার কাছে 5 বার এসে দেখা যায়। আমি আগের মতো কোচিং প্রাইভেট পড়াতে শুরু করি। আমাকে যে মেরেছিল সেই ছেলেগুলো, তাদের বিচার হয়েছে। ভিপিরে বলার পর ভিপি চড় থাপ্পড় দিয়ে মিলাই দিল। এতে আমার শরীরের রাগও কমল না। ফাইমেরও না।
তাই আমাদের ব্যাচের কয়েকজন নিয়ে রাতের বেলা 3টার ইচ্ছে মতো গণধোলাই দিলাম। সবাই মুখোশ পরা ছিল, তাই কে মারলো কেউ কিছুই বুঝতে পারলো না। এর মধ্যে বাড়ি থেকে মৃত্যুর সংবাদ আসলো, দাদা মারা গেছে। সংবাদ আসলো রাতে। আমি ঠিক করলাম রাতেই বাড়ি যাব। দাদা ছোট থেকে আমাকে খুব আদর করত। দাদার মৃত্যুর সংবাদ শুনে আমার ভিতর থেকে কান্না চলে আসলো। আমি আনিকাকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম, কি করো? কিছু না, শুয়ে আছি। আমার দাদা মারা গেছে, আমি গ্রামের বাড়ি যাচ্ছি। ইন্না নিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেঁদো না, মানুষকে তো একদিন মরতেই হবে। হুম। তুমি এখন কোথায় আছো? বাসায় রেডি হচ্ছে, ফাইম যাবে আমার সাথে। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। তোমার আশা লাগবে না, আমি তোমাকে পরে ফোন দিব। ঈশান, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে আনিকা ফোন কেটে দিল। আমি আর ফাইম রাস্তায় গিয়ে অপেক্ষা করতে লাগলাম। একটু পর আনিকার গাড়ি আসলো। আনিকা গাড়ি থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। আনিকা বোরখাও পরে নাই, স্কার্টও বাঁধে নাই, ওড়না পেঁচিয়ে চলে আসছে। ফাইম আনিকাকে এই অবস্থায় দেখে সাথে সাথে মুখ ফিরিয়ে নেয়। আনিকাও এই কাজটা আমার একটুও ভালো লাগলো না। ভাবলাম পরে এই বিষয় নিয়ে কথা বলবো। আমি ছেড়ে দিয়ে বললাম, তুমি কোনো টেনশন করো না। তুমি কতদিন থাকবা? জানি না। ওকে, তাহলে কিন্তু কল দিবা। ওকে, তাহলে যাই। হুম। আনিকা গাড়িতে উঠে চলে গেল। আমি আর ফাইম বাড়ি যাই। সেখানে সব করে আসতে 2 দিন সময় লেগে গেল। আমি এসে আগের মতো প্রাইভেট কোচিং শুরু করি। আমি খেয়াল করছি ফাইম আর শারমিন ভালোই চলছে, কিন্তু ফাইম সবসময় বিষণ্ণ হয়ে থাকতো শারমিনকে হারানোর ভয়ে। এদিকে আমি বুঝতে পারছি আমি আনিকাকে ভিতর থেকে ভালোবাসি। সে ভালোবাসা এত সহজে ছিন্ন করা যাবে না। এভাবে আমি 1 মাস কাটিয়ে দিলাম। 1 মাসের মাথায় আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়, কারণ আজকে শরীরের উপর দিয়ে বেশি পরিশ্রম গিয়েছে, তাই মাথা ব্যথা করছে। তখন বিকাল 5টা, আমি একটা কোচিং করছি। এমন সময় আনিকা সোজা ভিডিও কল দিল। আমি বাইরে বের হয়ে রিসিভ করলাম। তোমাকে এমন দেখাচ্ছে কেন? প্রচন্ড মাথা ব্যথা করছে। কোথায় তুমি? কলেজে। শোনো, আমি কলেজের আশেপাশে আছি। তোমাকে আমি একটা রেস্টুরেন্টের ঠিকানা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। ওকে, লাভ ইউ। লাভ ইউ টু। আমি কোচিং ছুটি দিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। গিয়ে দেখি সে এখনো আসেনি। আমি একটা সিটে বসে অপেক্ষা করতে লাগলাম। একটু পর দেখলাম আনিকা আসছে। আমার আনিকাকে দেখেই রাগ উঠে যায়, কারণ আনিকার মুখে নেই কোনো নিকাব আর টাইট একটা বোরকা পড়েছে, যা দেখে আমার পুরো মেজাজটাই গেল গরম হয়ে। আমি নিজেকে কন্ট্রোল করে হাসি মুখ নিয়ে বললাম, আসছো তুমি? হুম। তোমার কি আগের সমস্যা? হুম। আমি টেবিলে মাথা দিয়ে মাথা নিচু করে বসে রইলাম। তার সাথে কথা বলতে ভালো লাগছে না। সে অন্তত নিকাবটা দিয়ে আসতো। তোমাকে সিটি স্ক্যান করাতে হবে। এই বলে আনিকা আমার মাথাটা হাতিয়ে দিচ্ছে। আমার খুব ভালো লাগছে। এইভাবে 10 মিনিট মাথা হাতিয়ে দিল। আমার এখন অনেক ভালো লাগছে। আমি ইচ্ছে করে প্রশংসা করলাম না, কারণ সে আমার কথা শোনেনি। ভালো লাগছে? হুম। আনিকা ওই পাশ থেকে উঠে আমার পাশে বসলো। পাশে বসে আমার মাথা হাতিয়ে দিচ্ছে। এইভাবে আরো 10 মিনিট মাথা হাতিয়ে দিল। আমি মাথা গোটালাম। মাথা ব্যথা অনেকটা কমে গেছে। দাও, আর একটু মাথাটা হাতিয়ে দেই, ভালো লাগবে। না, আপাতত চলবে। ওকে। আসলে মাথা ব্যথা অনেকটা কমে গেছে, তাই প্রশংসা না করে পারলাম না। বিয়ের পর কিন্তু কিছু করো আর না করো, এইভাবে মাথা কিন্তু আমাকে হাতিয়ে দিতেই হবে। আমার মাথা বানানো ভালো লাগে? হুম। থ্যাঙ্কস। আমাকে কোনো সময় থ্যাঙ্কস দিবা না, দরকার হলে বকা দিবা, তবুও থ্যাঙ্কস দিবা না। ওকে। শোনো, একটা কফি খাও, ভালো লাগবে। ওকে। আনিকা, তুমি কিন্তু আমার একটা কথা মানোনি। কি কথা? এত তাড়াতাড়ি ভুলে গেলে? কাজে ব্যস্ত থাকি তো, মিস্টেক হতে পারে। নিকাব। হুম, মনেই থাকে না। আর সাথে সাথে নিকাব লাগিয়ে ফেললো। ঠিক আছে, সাথে তোমার আরো 2টা কাজ করতে হবে। কি কি? তোমাকে আরো লুজ বোরকা পরতে হবে, আর তোমার ড্রাইভারকে বাদ দিতে হবে। মেয়ে ড্রাইভার দেখো পাও কিনা। ওকে, দেখা যাক। তুমি রাগ করছো? না। দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আর আমি একসাথে সারা জীবন থাকি, আমার স্বপ্নের মতো করে তোমাকে সাজাতে। এখন যদি তুমি আমাকে সে সুযোগ না দাও, তাহলে তো হচ্ছে না। হুম। আনিকা ব্যাগ থেকে একটা বড়ি বের করলো, দিয়ে বলল, এখন বাসায় গিয়ে কিছু খেয়ে এটা খাবে। ওকে। তুমি চলে যাচ্ছ? হুম। আর একটু বসো, কফি তো খাওয়া হলো না। তুমি খাও, আমি গেলাম। এই বলে আনিকা চলে গেল। আমি কফির অর্ডার দিলাম। কফি খেয়ে আমি বাসায় চলে আসি। বড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। আনিকাও বুঝতে পারছে ঈশানকে ছাড়া আনিকার জীবন অচল। ঈশানকে আনিকা ভিতর থেকে ভালোবেসে ফেলেছে।
ওই আশিকের ক্ষেত্রে এরকম ছিল, কিন্তু ঈশানের প্রতি যেমন অনুভূতি তেমন ছিল না। আনিকা ইচ্ছে করে ঈশানের সাথে এমন করছে, কারণ আনিকা ঈশানকে পরীক্ষা করছে। আনিকা যুক্তিটা এভাবে দিয়েছে, ঈশান আমাকে ভালোবাসে, আমি ঈশানকে ভালোবাসি। ঈশান চাইবে না আমি পর্দা না করি, সে চাইবে না আমি অন্য একটা মেয়ের সাথে ঘুরি, সে চাইবে আমি সব সময় তার কথা শুনি, তার কথা মতো চলি। এখন যদি আমি ঈশানের কথা না শুনি, তাহলে ঈশান রাগ করবে। এই রাগ করার মানেই ঈশান আমাকে ভিতর থেকে ভালোবাসে। এখন যদি ঈশান রাগ না করে, তার মানে ঈশানের মন থেকে আনিকা উঠে যাচ্ছে। ঈশান মনে মনে ভাববে আনিকা থাকুক আনিকার মতো, আর আমি থাকি আমার মতো। তারপর আস্তে আস্তে কয়েকদিন যাওয়ার পর দুইজনের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর ঈশান যদি আনিকার মন থেকে ভালোবাসে, তাহলে যতটা কষ্ট হোক আনিকাকে নিজের কাছে আঁকড়ে রাখবে। এখন যদি নিজেকে কঠোর হতে হয়, তাহলে ঈশান তাই করবে। এভাবে আনিকা যুক্তি দিল ঈশানকে পরীক্ষা করার জন্য, কারণ আনিকা চায় না আশিকের মতো ঈশানকে হারাতে। ঈশানের সামনে গেলে আনিকা ইচ্ছে করে নেকাব খুলে যায়। অন্য যে কোনো সময় আনিকা নেকাব পরে থাকে। আর আনিকা নতুন ড্রাইভার দেখে ফেলেছে, আর কয়েকটা লুজ বোরখা যেগুলো ঈশান ভালো লাগে সেগুলো কিনে ফেলেছে। আনিকা বিকালে ঈশানের কাছ থেকে এসে রুমে বসে আছে। এমন সময় শারমিন আনিকাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আনিকা বলল, তোর কি হয়েছে, এত খুশি লাগতেছে কেন? ফাহিম না আমাকে ভালোবাসে। তুই কেমন করে বুঝলি ফাহিম তোকে ভালোবাসে? তার কথাবার্তা, আচার আচরণ আর সব সময় আমাকে কেয়ার করে। ভালো, তাহলে বিয়ে দিয়ে দেই। দিয়ে দে, না করছে কে? সত্যি? হুম। দাঁড়া, তোরা মজা দেখাচ্ছি। এই বলে আনিকা জোরে জোরে মা মা বলে ডাকতে লাগলো। শারমিন আনিকার মুখে হাত দিয়ে ধরলো। আপু ডাকিস না, মাকে ডাকিস না। ওকে, আর ডাকবো না, এখন মুখ ছাড়। শারমিন মুখ ছেড়ে দেয়। আনিকা আবার বলল, দোয়া কর আগে ঈশানের সাথে আমার বিয়ে হোক, তারপর তুই যাকে বলবি তার সাথে তোর বিয়ে দেব। সত্যি? এমন সময় আনিকার মা ঘরে প্রবেশ করলো। প্রবেশ করে বলল, শারমিন, তুই একটু ঘরে যা তো, আনিকার সাথে আমার কথা আছে। আমি শুনি। না, ঘরে যা। শারমিন চলে যায়। মা, তুই কি বিয়ে করবি না? করব। তাহলে তুই কিছু বলছিস না কেন? কি বলতাম? দেখ, তোর জন্য এখন অনেক সম্বন্ধ আসছে, আর কয়েকদিন পর কি এমন সম্বন্ধ আসবে? দেখ মা, সামনে শুক্রবার তোকে দেখতে আসবে, না করিস না। কিন্তু মা, আমার একজন পছন্দের মানুষ আছে। তাহলে তো সেটা খুশির খবর। ছেলেটাকে? শারমিনের কলেজে থার্ড ইয়ারে পড়ে। তাহলে ছেলেটাকে একদিন বাড়ি নিয়ে আস। ওকে মা। আনিকার মা চলে যায়। আনিকার মা চলে গেলে শারমিন আবার আনিকার কাছে আসে। এসে বলল, আপু, মা কি বললো রে? বললো ঈশানকে বাড়িতে নিয়ে আসতে। আনিকা শুয়ে শুয়ে ভাবছে ঈশান এখনো কল দিচ্ছে না কেন। প্রতিদিন তো এই সময় কল দেয়, তাহলে কি ঈশান রাগ করেছে? এত তাড়াতাড়ি তো রাগ করার কথা না। আনিকা নিজেই কল দিল, ধরছে না। 3 বার কল দেওয়ার পর ধরলো। ফোন উঠাতে দেরি হলো কেন? তুমি যেই বড়ি দিয়েছো সেটা খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তো তাড়াতাড়ি? হুম। আগামীকাল তো আমরা দুইজন অবসর, চলো না আমরা দুজন ঘুরতে যাই। কোথায়? কাল দেখা করলে জায়গা সিলেক্ট করব। ওকে। তাহলে আগামীকাল সকালে দেখা হচ্ছে। ওকে, এখন রাখি, অনেক ঘুম পাচ্ছে। লাভ ইউ। এই বলে আনিকা ফোন রেখে দিল। আনিকা ভাবছে কোনো ভুল করছে না তো সে। আনিকা আবার আগের মতো টাইট বোরকা আর নিকাব না পরে ঈশানের সামনে গেলে এবং দেখবে ঈশানের প্রতিক্রিয়া কি আসে। আমি সকালে ঘুম থেকে উঠে অনেক দেরিতে উঠে দেখি ফাহিম ওয়াশরুমে। আনিকা রাতে জানি কি বলছিল মনে নেই। মনে পড়ছে কোথায় জানি ঘুরতে যাবে। কয়টাই যাবে ধুর, একটু পর এমনিতেই ফোন দিবানে। ফাহিম ওয়াশরুম থেকে আসলে আমি বললাম, দোস্ত, শারমিনের সাথে কেমন চলছে? রাতে কি স্বপ্নে শারমিনকে দেখছোস? ঘুম থেকে উঠেই শারমিনের কথা জিজ্ঞেস করতেছোস? আরে না। ভালো। এখন কেমন জানি তার জন্য একটা মায়া কাজ করে, মন চায় খালি তার মুখটা দেখতে ইচ্ছে করে। এটাই ভালোবাসা। বাড়ি থেকে না বিয়ের জন্য বলছে, কি করব? শারমিনের কথা বলে দে, কিন্তু এখন না। দেখ, ফাহিম আনিকার বয়স কিন্তু অনেক বেশি, আগে তার বিয়ে হোক তারপর। বুঝছি, ওকে। শোন, শারমিন মেয়েটা কিন্তু অনেক ভালো, তাকে আবার আগেরটার মতো হারিয়ে ফেলিস না। যদি চলে যায়? যতটা সম্ভব তাকে বেশি সময় দিবি। ওকে। আমার মোবাইলে কল আসলো, দেখি বাড়ি থেকে ফোন আসলো। হ্যালো মা, কেমন আছো? আচ্ছা, ভালো। তুই কেমন আছো? ভালো। তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর?
তোকে না মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে। মানে? মানে হলো তোর বাবার বন্ধু যে আবুল ভাই, তার একমাত্র মেয়ে তোকে পছন্দ করছে। তার বাবা এবং তার মা গতকাল আমাদের বাড়িতে আসছে, এসে সব দেখে গেছে। তাদের তোকে পছন্দ হয়েছে এবং বাড়ি ঘরও। আর তোর বাপের আর আমার মেয়েকে অনেক ভালো লেগেছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মা এসব কি বলছে? না না, এই মেয়েকে আমি চিনি না, জানি না, বিয়ে ঠিক করে ফেলেছে। না, এদিকে আনিকাকে নিয়ে আমি ঘর সংসার করার স্বপ্ন দেখছি। দেখো মা, তোমাকে আমি পরিষ্কার করে বলে দিই, আমার ঢাকায় একজন মেয়ে পছন্দ আছে, আর বিয়ে করলে আমি তাকেই করব। কিন্তু আমাকে তো বললি না। এই যে এখন বললাম। তোর বাপ যে বলছে বিয়ে দিলে তোকে এই মেয়ের সাথেই বিয়ে দিবে। সেটা বাবার চিন্তা ভাবনা। আর কিছুদিন পরে আমি বললে তোমরা ঢাকায় এসে মেয়েকে দেখে যাবে, বিয়ের দিন তারিখ সব ঠিক করে যাবা। তাহলে কি এই মেয়েকে না করে দিব? ডাইরেক্ট না করে দাও। আর একটু চিন্তা ভাবনা করে দেখ, মেয়ের বাবা স্বেচ্ছায় 5 লাখ টাকা যৌতুক দিতে রাজি হয়ে আছে। যৌতুক টৌতুক আমি বুঝি না, না করে দাও। এই বলে ফোন কেটে দিলাম। আমি ভাবছি অন্য চিন্তা। আগামীকাল আনিকার ব্যবহার এরকম যদি প্রতিদিন হয় তাহলে তো হবে না। না হলে আমি আনিকাকে ভালোবাসি, আনিকাকেই বিয়ে করব, দরকার হলে তাকে কিডন্যাপ করব। আমার এইরকম রাগারাগি দেখে ফাইম বলল, দোস্ত, কি হয়েছে, কোনো সমস্যা? আরে বাড়ি থেকে আমার জন্য মেয়ে রেডি করে রাখছে, তাই আমি না করলাম। আনিকাকে যদি তোর বাড়ি থেকে পছন্দ না করে? সেটা সমস্যা নেই, বিয়ে করব আমি, ঘর সংসার করব আমি। মা বাবার পছন্দ না হলে আমি কি করব? ওকে দোস্ত। এমন সময় ফাইমের মোবাইলে কে যেন কল করলো। ফাইম কথা বলার জন্য ব্যালকনিতে চলে যায়। আমি আনিকাকে কল দিলাম, কল রিসিভ করলো। কি করো? আজকে না ঘুরতে যাব, রেডি হচ্ছি। কোথায় আসবো? আরে তোমার বাসার চৌরাস্তার মোড়ে যে রেস্টুরেন্ট আছে সেখানে আসো। ওকে। তাড়াতাড়ি এসো। ওকে। ফোন রেখে রেডি হয়ে গেলাম রেস্টুরেন্টে। গিয়ে দেখি আনিকা এসে বসে রইল। আনিকাকে দেখে আমার মেজাজ পুরাই গরম হয়ে যায়। মুখে নেই নেকাব, টাইট বোরকা। আমি টেবিলে বসলাম। এবার রাগটার কন্ট্রোল করতে পারলাম না। এসবের মানে কি আনিকা? কি ঈশান, তুমি বোঝো না? সত্যি আমি বুঝতে পারছি না। আর তুমি রেগে যাচ্ছ কেন? তোমাকে না বললাম আমি নেকাব পড়তে ও লুজ বোরকা পড়তে? ড্রাইভারকে তো চেঞ্জ করছো না। দেখো, তোমাকে ভোগ করার ইচ্ছা থাকলে তোমাকে কবেই ভোগ করে ফেলতাম। আমি চাই তোমাকে সারা জীবন আগলে রাখতে। তুমি এসব কি বলছো? তুমি কি কিছুই বোঝো না? আমার এরকম ভাবে পড়তে ভালো লাগে। আর ড্রাইভারকে আমি বাদ দিতে পারবো, কারণ ড্রাইভার অনেক আগে থেকেই ড্রাইভারই করে। আমি আনিকার মুখ থেকে এইরকম কথা শুনে অবাক হয়ে গেলাম। আনিকার চেহারায় কোনো ভাবান্তর নেই। মনে হচ্ছে আমি এইরকম করবো সেই জন্যই প্রস্তুতি নিয়ে এসেছে। আমি আমার প্রিয় মানুষটা চাই না বেপর্দায় থাকুক। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো? তাহলে আমার কথা মতো চলতে তোমার সমস্যা কি? দেখো, আমরা দুজন দুজনকে কিস করছি। আনিকা কিছু বলছে না। মনে মনে বলছি মাফ চেয়ে ফেল, তাইলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। কিন্তু আনিকা কিছু বলছে না। আমি আবার বললাম, তাহলে তুমি থাকো তোমার মতো, আমি থাকি আমার মতো, এখানে শেষ। এই বলে আমি চলে আসলাম। আনিকার পিছন থেকে একটা বারও ডাক দিল না। তাহলে কি এতদিন লোক দেখানো ছিল? কিন্তু আমাকে যে কিস করলো। আমি আনিকার কাজ কারবার কিছুই বুঝলাম না। কিন্তু সব তো শেষ, এখন কি করব আমি? কি করব আমি? তাছাড়া থাকবো কিভাবে? আমি এটা কি করলাম? না না, ঠিকই আছে। আমার কথা মতো না চললে এইরকম হবে। দূর, কি করব? মাফ চাইবো গিয়ে? না, মাফ চাইবো না। না, হার মানবো না। সে কি আমাকে ভালোবাসে না? তাহলে এইসব কি ছিল? আমার অবাক লাগছে। এতদিন তো যেভাবে চলছে মনে হচ্ছে সে আমাকে ছাড়া বাঁচবে না। এখন বাড়িতে কি বলবো? এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসি হেঁটে। অনেক কষ্টে দিনটা কাটালাম। সারাদিনে আনিকা একটি বারও কল দিল না। আমি আনিকার কলের অপেক্ষায় বসে আছি। সে কল দিয়ে মাফ চাইলেও তো হয়ে যায়। এভাবে একটা সপ্তাহ চলে যায়। আমি কিছুই বুঝলাম না। একটা সপ্তাহ আমার কিভাবে যে গেল সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আর আনিকাকে ছাড়া পারছি না। তাই ঠিক করলাম আনিকার চেম্বারে গিয়ে নিজেই মাফ চাইবো। সেই দিন ছিল শনিবার। আমি কলেজে বিকালের দিকে কোচিং করিয়ে আনিকার চেম্বারের উদ্দেশ্যে রওনা দিলাম। এমন সময় কোথা থেকে জানি একটা মেয়ে এসে আমার পথ আটকালো। কি আপনি? আমার পথ ছাড়েন। কে আমি? আমি গলার স্বর শুনে চিনতে পারলাম আনিকা। তাহলে সে আমার কথা মতো চলছে। যাক, আমি হার মানলাম না। আনিকা হার মানলো। মানে ইয়েস, আমি জিতে গেছি। আনিকার সাথে একটু মজা করা যাক। সরি, কে আপনি? আপনাকে চিনতে পারলাম না। আমি আনিকা। ও ডক্টর, আপনি কেমন আছেন? কি মনে করে? কুত্তার বাচ্চা, তুই জানিস না? কি জানবো? সরি আনিকা, তুমি দেরি করে ফেলেছ।
আমার একটা গার্লফ্রেন্ড আছে। আনিকা রেগে গিয়ে আমার শার্টের কলার ধরে বলল, কোনটা তোর গার্লফ্রেন্ড দেখা, তাকে এখানে আন। আমি বুঝতে পারলাম আনিকা অনেক রেগে গেছে। আমি দূরের একটা মেয়েকে দেখিয়ে দিয়ে বললাম, ওইটা আমার মিষ্টি সুইট গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড দেখুক আমি তার বয়ফ্রেন্ডকে কি করি। এই বলে আনিকা তার নেকাব নিচে নামিয়ে সোজা আমাকে লিপকিস করে বসলো। আমি আর আনিকা 30 সেকেন্ড এভাবে ছিলাম। কলেজের সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন কলেজের সবাই 30 সেকেন্ডের একটা লাইভ দেখলো। এটা কি করলা তুমি? সারা জীবনের জন্য তোকে আমার করে নিলাম। আমি তো সারা জীবন তোমারই ছিলাম। আমি জানি। তাহলে গত এক সপ্তাহ এসব কি ছিল? তোমাকে পরীক্ষা করছিলাম আর তুমি সেই পরীক্ষায় পাশ করেছো। তাহলে এতদিন তোমার এগুলো সাজানো নাটক ছিল? কেন এরকম করলা? বললাম তো পরীক্ষা করছি। তোমরা পরীক্ষাও করো, তোমরা পারো বটে। অনেকদিন ধরে তোমাকে জড়িয়ে ধরি না, এখন আমাকে জড়িয়ে ধরো। আমি আনিকাকে জড়িয়ে ধরলাম। আনিকা কেঁদে দেয়। কাঁদছো কেন? এটা সুখের কান্না। কেঁদো না। বলো, সারা জীবন আমাকে এভাবে বুকের ভেতর আগলে রাখবে? সারা জীবন তোমাকে এইভাবে বুকের ভিতর আঁকড়ে রাখবো। আনিকা আস্তে আস্তে আমাকে ছেড়ে দেয়। চলো, এখন তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আজ না, অন্যদিন। এখন তুমি আমার সাথে যাবা। ওকে। তারপর দুজন দুজনের হাত ধরে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসলাম। এসে দুজনে একটা রিক্সায় উঠলাম। রিক্সায় গিয়ে তাদের বাড়ির সামনে থামলো। রিক্সায় যতক্ষণ ছিলাম আনিকা আমার হাত শক্ত করে ধরে রাখলো। আনিকা আমাকে বাড়িতে নিয়ে যায়, নিয়ে ড্রয়িং রুমে বসিয়ে বলল, তুমি বসো। না না, তুমি আমাকে ছেড়ে যেও না। ঈশান, এটা আমাদের বাসা, এখানে ভয় পাওয়ার কি আছে? তবুও তুমি আমার সাথে থাকো। ওকে। আনিকা জোরে শারমিন বলে ডাক দিল। শারমিন আমাকে নিচে দেখে এসে বলল, ঈশান ভাই, আপনি আপনি আমাদের বাসায়? বিশ্বাসই হচ্ছে না। তাহলে ফাইম হলো ভিতর ডিম? বিশ্বাস হবেও না, তুই তোর ভাইয়ের সাথে থাক। তোর ভাই ভয় পাচ্ছে, আমি ড্রেস চেঞ্জ করে আসি। ভাই, আপনি না একটা ভীতু। তাহলে ফাইম হলো ভিতর ডিম? ফাহিমকে বলছেন কেন? সে তো অনেক সাহসী। সাহসী না, পুরো আস্ত একটা ভীতু। ভালো হচ্ছে না কিন্তু ভাইয়া। ভীতু বললাম আমি আপনাকে, আর আপনি বললেন ফাহিমকে। তাহলে তুমিও ভীতু? না না, তাহলে কে? আপনি ভীতু। আনিকার মা এসে বলল, কে ভীতু? আন্টি ফাইম। না না, আমি ভীতু। ফাহিম কে? কেউ না। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি দাঁড়িয়ে বললাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো। তুমি কেমন আছো বাবা? ভালো। যা তো আনিকাকে বল ঈশানের জন্য খাবার নিয়ে আসতে। শারমিন চলে গেল। আনিকার মা বলল, বাবা শোনো, তোমাকে কিছু কথা বলি। আনিকাকে তুমি কন্ট্রোলে রাখতে পারবা? এই মেয়ে কিন্তু অনেক জেদি। তোমাকে পেয়ে আমরা অনেক খুশি। আনিকাকে অনেক ছেলে দেখতে আসছে, কাউকে সে পছন্দ করেনি। অবশেষে তোমাকে সে পছন্দ করেছে। তোমাকে পেয়ে আমরা অনেক খুশি। থ্যাঙ্কস। এখন বলো, তোমার বাবা মাকে কবে নিয়ে আসবা? আনিকার সাথে কথা বলে নাই। ওকে। তোমার আঙ্কেল বাইরে গেছে। তোমার বাবা কি করে? ছোট একটা জুতোর দোকান চালায়। তুমি কি করো? পড়ালেখা। তুমি তাকে এখন বিয়ে করতে চাচ্ছ? সেটা আনিকার উপর নির্ভর করছে। এখন সে যখন বলে, সে যদি এখন করবে তাহলে আমার কোনো সমস্যা নেই, আর যদি বলে আরো 2 বছর পর, সেটাও আমার কোনো সমস্যা নেই। তোমার কথা আমার ভালো লাগলো। থ্যাঙ্কস। আনিকা খাবার নিয়ে আসলো। আনিকা নতুন কাপড় পরলো। সে যে কাপড় পরুক না কেন, আনিকাকে অনেক সুন্দরই দেখায়। আনিকা আমার সামনে খাবার দিল। আনিকার মা বলল, তাহলে তারা দুজন সিদ্ধান্ত নেয় কি করবি। ওকে, তুমি যাও। তোমাকে তো দারুণ সুন্দরী দেখাচ্ছে। সত্যিই তোমার এই ড্রেস ভালো লাগছে? তুমি যেই ড্রেস পরো না কেন, সবই আমার কাছে ভালো লাগে। থ্যাঙ্কস বলবো, শুধু বলবো আমি তোমাকে ভালোবাসি। আমি জানি। এখন বলো, মার সাথে তোমার কি কথা হয়েছে? বলছে তোমাকে এখন বিয়ে করবে না, পরে। তুমি কি বলো? সেটা তোমার উপর নির্ভর করছে। দেখো, আমার এখনো কোনো স্থায়ী উপার্জনের পথ নেই। সেটা হতে আরো কমপক্ষে 2 থেকে 3 বছর সময় লাগবে। তুমি যদি চাও তাহলে 3 বছর পর বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। সেটা এখন তোমার উপর। আনিকা কিছু বলছে না, মনে হচ্ছে ভাবনায় ডুবে আছে। কিছুক্ষণ পর বলল, আচ্ছা শোনো, তুমি আমাকে এই 2 মাসের ভেতর বিয়ে করবা। কিভাবে করবা জানি না। যদি বাড়ি থেকে রাজি না হয় তাহলে পালিয়ে বিয়ে করবা। সত্যি বলছো? তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমার পাশে থাকবা। ওকে। এখন বলো কবে বাবা মাকে নিয়ে আসবো?
আগামী সপ্তাহে নিয়ে আসো। ওকে, দেখা যাক। তাহলে আমি উঠি। আমার রুমটা দেখে যাও। না, আরেকদিন দেখবো। না না, এখন চলো। আনিকা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তার রুমে। আমি আনিকার রুম দেখে অবাক হয়ে যাই। রুম কি সুন্দর করে সাজানো, যেন এখানে কোনো রানী থাকে। তুমিই তো আমার রানী। কিন্তু না, শারমিন এসে সব ফাঁস করে দিল। ভাই অবাক হবেন না, আপনি আসবেন দেখে আপু রুম পরিষ্কার করছে। আপু যেভাবে থাকে দেখলে আপনি বমি করে দিবেন। ওয়াক থু বলে দিল এক তোড়। আমি আনিকার দিকে তাকালাম, আনিকা আমার দিকে তাকালো। আনিকা বলল, সারাদিন তো ব্যস্ত থাকি, তাই এত পরিষ্কার করতে পারি না। তুমি যে আমার জন্য এত কষ্ট করে রুম ঠিক করছো, এতেই আমি খুশি। থ্যাঙ্কস। ওকে, তখন আমি যাই। আমি আনিকার মার সাথে দেখা করে বাসায় আসলাম। এসে বাড়িতে কল দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো মা? ভালো, তুই কেমন? ভালো। আগামী শুক্রবার তোমরা ঢাকায় আসো। তুই ওই মেয়েকেই বিয়ে করবি? হ্যাঁ। আচ্ছা, আমরা আসবো। ওকে, শুক্রবার দুপুরের দিকে আসবা। আচ্ছা। আমি ফোন কেটে দিলাম। এইভাবে একটা সপ্তাহ চলে যায়। এক সপ্তাহে আমার 3 বছরের ইনকাম হাতে আসলো। দেখি মাত্র 2.5 লাখ। একেবারে হতাশ হলাম। সব আমি আমার ফ্যামিলিকে দিয়ে দিলাম। যাই হোক, ফ্যামিলি মানে আমি, তাদের সুখ মানে আমার সুখ। এখন নিজের জন্য কিছুই নেই। হাইরে কপাল। ফ্যামিলিকে না দিয়ে যদি সব আমার হাতে থাকতো, তাহলে হয়তো 10 থেকে 15 লাখ টাকা থাকতো। কেননা আমি গাধার মতো খাটছি আমার পরিবারের জন্য। যাই হোক, তারা আমার বাবা মা। যেদিন ছিল শুক্রবার দিন তারা আসছে বাবা মা, ছোট বোন, সেটা এখনো বিয়ে হয়নি, আর এক চাচা চাচি আসছে। আমি তাদের আনিকার বাড়িতে নিয়ে গেলাম। এতক্ষণ মা আর বাবা আমাকে অনেক কথা বলে তাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে, কিন্তু কে শোনে কার কথা। আনিকার বাবা মা এসে তাদের ভিতরে নিয়ে যায়। আমি আমার ছোট বোন সুবর্ণাকে নিয়ে আনিকার রুমে যাই। গিয়ে দেখি আনিকা আর শারমিন বসে আছে। আমি সুবর্ণার সাথে শারমিনকে আর আনিকাকে পরিচয় করিয়ে দিলাম। শারমিন আর সুবর্ণা সেম ইয়ার। আমি বললাম, শারমিন, তুমি সুবর্ণাকে বাড়িটা ঘুরিয়ে দেখাও। ওকে সুবর্ণা, চলো, তারা দুজন বাইরে। আমি বললাম আনিকাকে, আনিকা, তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শোনো। বলো। আমার কেমন জানি ভয় করছে। দেখো, আমি আমার মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করছি না, তাই তারা তোমার অনেক দোষ গুণ ধরবে, বিশেষ করে তোমার বয়স বেশি সেই জন্য। কিন্তু তুমি ঘাবড়ে যাবে না, সব সময় আমি তোমার পাশে আছি। আমি আনিকার হাত ধরে বললাম, এই 2 হাত কোনোভাবেই ছিন্ন হবে না মৃত্যুর আগ পর্যন্ত। আমি জানি, কিন্তু এখন আমার ভয় করছে, যদি তোমার মা বাবা আমাকে পছন্দ না করে। পছন্দ করবে? মিথ্যা কথা বললাম। জানি আনিকাকে কেউ পছন্দ করবে না, কারণ তার বয়স বেশি। মিথ্যা কথা বলে তাকে সাহস দিলাম। তাই যেন হয়, তুমি কিন্তু আমার পাশে থাকবা। ওকে, তুমি রেডি হয়ে আসো, আমি যাই। আমি আমার ডিসিশন নিয়ে রাখছি। আমি নিচে এসে এক সোফায় বসলাম বাবার সাথে। একটু পর আনিকা আসলো। আনিকা এসে সবাইকে শরবত দিল, আমাকেও দিল। বাহ, মেয়ে তো দারুণ সুন্দরী। নাম কি তোমার মা? আন্টি আনিকা। তুমি কি করো মা? আঙ্কেল, আমি ডাক্তারি করি। ভালো। আচ্ছা মা, তোমার বয়স কত? আমি মনে মনে এই খাইছে। মেয়ের বয়স 26। মা বাবা দুজনের মুখের হাসি উবে গেল। তাদের মুখে ঘৃণার মতো ছড়িয়ে পড়ল। আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো। মা বাবা দুজনেই। মা বাবা বলল, ভালো, কিন্তু ঈশানের বয়স তো মাত্র 23। এখন তো এরকম হয়েই থাকে। না, এরকম বয়স্ক মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না। ঈশানের তো মেয়েকে পছন্দ। তো কি হয়েছে, এই বিয়ে হবে না। ঈশানের মা, চলো। ঈশানের সাথে আমার কথা আছে, ঈশান দেখে যা। আমি মার সাথে একটু দূরে আসি। আসলে মা বলল, তুই কি পাগল হয়ে গেছ? পাগল হব কেন? আমার তো পছন্দ হয়েছে। এরকম বয়স্ক মেয়েকে কেউ পছন্দ করে? কেউ না করলেও আমি করছি। এখন বিয়ের তারিখ ঠিক করো। আমি তোর বাপের উপর দিয়ে যেতে পারবো না। দেখ তোর বাপে কি বলে। তোর জন্য আমরা কি সুন্দরী মেয়ে পছন্দ করছি, আর তুই কি না বয়স্ক বুড়া মেয়েকে পছন্দ করছ? সি সি। হ্যাঁ, আমি করছি। এখন বাপকে বলো বিয়ের তারিখ ঠিক করতে। দেখ তোর বাপে কি কয়, আমি কিছু জানি না। এসে দেখি বাবা উঠে চলে গেছে। আমি বুঝতে পারলাম আনিকা কান্না করছে। আমি আর মা বাইরে গিয়ে দেখি বাবা রেগে বসে আছে। আমি আর কিছু বললাম না। সুবর্ণা এতক্ষণে আসলো শারমিনের কাছ থেকে। বুঝলাম তাদের দুজনে বন্ধুত্ব হয়ে গেছে। সুবর্ণা বাবার মুখ দেখে আর কিছু বলে নাই, চুপচাপ গাড়িতে গিয়ে বসে। কোনো কথা না বলে তারা চলে যায়। আমিও বাসায় চলে আসি। কি করব বুঝতে পারছি না। কোনো মতে রাতটা কাটালাম। সকালে মার কাছে ফোন দিলাম। বাবা কিছু বলছে?
না, তোর সাথে কোনোভাবেই এই মেয়ে দিবে না, সমাজের লোকেরা কি বলবে? মা, আমি এখনো বাচ্চা না, সমাজের মানুষ কি বলবে না বলবে সেটা দিয়ে আমি কি করব? বাবা কি পাশে আছে? আছে। লাউড স্পিকারে দাও। বাবার যদি মন চায় ছেলের বউকে বরণ করে ঘরে তুলতে, তাহলে আমি এখন নাম্বার দিচ্ছি, এখনই ফোন করে বিয়ের তারিখ ঠিক করতে। আর যদি না করে, তাহলে বিয়ে করে বাড়িতে আসলে কিছু যেন না করে। আমি আবার আধা ঘন্টা পরে ফোন দিলাম মার কাছে। বাবা বলছে, না, তুই যদি এই মেয়েকে বাড়িতে নিয়ে আসিস তাহলে তোকে মেরে হাত পা ভেঙে ফেলবে। ওকে, দেখা যাবে। এই বলে ফোন রেখে দিলাম। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিলাম, আগামী সপ্তাহে আমরা বিয়ে করব। ভাবলাম আনিকাকে বাড়িতে নিয়ে গেলে কেউ দেখতে পারবে না, মা বাবা দেখতে পারবে না, পাড়া প্রতিবেশীরা তেড়া কথা বলবে। আনিকাকে সেখানে নিয়ে গেলে শুধু কাঁদবে। তাই আমি ঠিক করলাম যে বাসায় থাকি সেই বাসার উপরতলা ভাড়া নিব, যে টাকা আছে সেখান থেকে ফার্নিচার কিনবো, কোনো আয়োজন ছাড়া বিয়ে করে ফেলবো। এটাই আমার পরিকল্পনা। আমি চলে গেলাম আনিকার বাড়িতে। আমি আনিকার রুমে গেলাম, গিয়ে দেখি বেচারি কেঁদে কেঁদে শেষ। আমি আসলে সাথে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি আসছো? আমি তো ভাবছিলাম তুমিও চলে গেছো। তোমাকে ছাড়া আমি যেতে পারি? এখন কি করবা? আমার মাথায় একটা পরিকল্পনা আছে। কি? আমি আনিকাকে আমার পরিকল্পনার কথা বললাম। আনিকার মুখ উজ্জ্বল হয়ে যায়। চলো বাসা দেখবে। আনিকা রেডি হয়ে আমার সাথে আসে বাসা দেখার জন্য। দেখে আনিকার পছন্দ হয়েছে। এখন আমি আস্তে আস্তে ফার্নিচার ওঠাতে থাকি। মোটামুটি একটা সংসারে যা লাগে সব ওঠালাম। এমনিভাবে এক সপ্তাহ চলে যায়। দিনটি ছিল শুক্রবার। আমি রুমে আগে থেকে সাজিয়ে রাখি। আমি আর ফাইম দুপুরের পর তাদের বাড়ি যাই। গিয়ে ভালোভাবেই আমাদের বিয়ে সম্পন্ন হয়। আনিকার মা বাবা দুজনেই কৃতজ্ঞতার মাথা নুইয়ে পড়ে আমার প্রতি। তারা বলে তারা জীবনেও আমার মতো ছেলে দেখে নাই। ফাইমকে সাক্ষী রেখেছে। আনিকাকে শাড়ি অবস্থায় আরো বেশি অপরূপ দেখায়। আমি আজ রাতে তার সেই রূপের ভিতরে হারিয়ে যাব। আমি আনিকাকে নিয়ে বাসায় আসি। ফাইম সুন্দর করে আমার বাসর ঘর সাজিয়েছে। যেহেতু আমার শরীরের উপর দিয়ে আজ অনেক ধকল গেছে, তাই আমার পুরনো রোগ মাথা ব্যথা করছে। আনিকা বাসর ঘরে গিয়ে বসে আছে। ফাইম আমাকে ঠেলে দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। আমি ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আনিকা ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে ঘোমটা উঠালাম। আমি বালিশটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়লাম। আনিকাকে বললাম, আনিকা, মাথাটা একটু হাতিয়ে দাও তো। মাথা ব্যথা করছে? আনিকা আমার মাথা হাতিয়ে দিচ্ছে। আমার যে কি ভালো লাগছে। আমি ভাবছি সারাটা জীবন আমি ব্যর্থ যে ফ্যামিলির জন্য, আর আমার সবটুকু দিলাম। সেই ফ্যামিলি কিনা আজ নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছি বলে ফ্যামিলি থেকে আলাদা করে দিল। হায়রে কপাল। কিন্তু আনিকার মতো একটা বউ পেয়ে নিজেকে সার্থক মনে হচ্ছে। আনিকা মাথা হাতিয়ে দেওয়ার আমার অনেক ভালো লাগছে। এভাবে মাথা হাতিয়ে দিলে না ঘুম পাড়া যায়। ঘুমিয়ে গেলাম। একেবারে সকালে ফুরফুরে মেজাজ নিয়ে ঘুম থেকে উঠলাম। আনিকা রুম ঝাড়ু দিচ্ছে। মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম মুখে তার অতৃপ্তির হাসি। আমি আনিকাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করতে থাকি। আনিকা উপভোগ করতে থাকে। আমি ঘাড়ে কিস করতে করতে ঠোঁটে গেলাম। এবার দুজনকে লিপ কিস করতে থাকি। আনিকা আমাকে বিছানায় ফেলে দিল। পরে কি হলো বুঝতেই পারছেন। এভাবে ভালোই চলছিল আমাদের সংসার। মাঝে মাঝে ঝগড়া হতো, কিন্তু দিন শেষে আমরা দুজন একই সাথে একই বিছানায়। আমাদের টাকা নিয়ে কোনো সমস্যা নেই। 1 মাসের ভিতর আনিকা ফ্ল্যাট পুরোটা ফার্নিচার দিয়ে ভরে দিল, কারণ সংসারটা তার। আনিকা ডাক্তারি করে সংসার চালাতো। আমি প্রাইভেট কোচিং করিয়ে বাড়িতে টাকা পাঠাই। যাই হোক, তারা আমার বাবা মা। ঠিকই আর 2 বছর আগে আমার একটা চাকরি হয়। তখন আনিকা প্রেগনেন্ট। আমাদের একটা মেয়ে হয়। তখন বাড়ি থেকে সবাই দেখতে আসে এবং আনিকার কাছে ক্ষমা চায়। আমি বুঝতে পারছি দেখতেছে তারা আমাকে ছাড়া অচল, তাই তারা গ্রহণ করেই নিল। পরে ফাইম আর শারমিনের বিয়ে হয়নি কেন? একটা অন্য ভুলের কারণে। ধন্যবাদ।